নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। একজন স্কুল ছাত্রী আর একজন কলেজ ছাত্রী, দুটি প্রাণ হারালাম আমরা, দুটি সম্ভাবনার মৃত্যু হলো। কারা দায়ী, কে দায়ী, কোন রাজনৈতিক দল দায়ী, কোন প্রশাসন দায়ী, এই সব চাপানো তত্ত্ব থাকবেই। কিন্তু সব থেকে আমাদের পীড়িত করছে, আমাদের উদ্বিগ্ন করছে যা, তা হলো আমরা কোথায় যাচ্ছি, কোথায় গেল আমাদের শুভবুদ্ধি, কোথায় গেল আমাদের সামাজিক বোধ, আমাদের মূল্যবোধ। এই জন্য এই বিষয়টা আমাদের বেশি ভাবাচ্ছে। তার কারণ যে প্রতিনিধিরা আমাদের গেছিলেন ওই কান্দুনি গ্রামে, তারা এসে বললেন যে ওই গ্রামে মাত্র দুটি মেয়ে পড়তে যেত, তাদের একজনের পরিণতি আমরা জানি, তা সংবাদ শিরোনামে এসছে। আমাদের আশঙ্কা যে আরেকটি গ্রামের যে মেয়ে পড়তে যেত, তাদের বাড়ির লোক যদি বলে থাক অনেক পড়াশুনো হয়েছে, এবার তোর একটা বিয়ে দিয়ে দিই, কাকে দোষ দেবেন? সমাজকে, সামাজিক প্রেক্ষিতকে, কিছু সামাজিক পশুকে? আমি জানি না। অর্থাৎ এই প্রশ্নটা আমরা বিশেষ করে তুলছি তার কারণ একটা ঘটনা, একটা অন্ধকার কি আরও গভীরতর অন্ধকার ডেকে আনছে, আরও নিশ্ছিদ্র অন্ধকারের দিকে এগোচ্ছে আমরা। সুতরাং এই রাজনৈতিক চাপানুতর, দায় চাপানোর খেলা, দায় এড়ানোর খেলা, এসব ছাড়িয়েই আমাদের সবার মনে যে প্রশ্নটা উঁকি দিচ্ছে সেটা হচ্ছে কোন অভিমুখে চলছে আমাদের সমাজ। সেই নিয়ে আমাদের এই আজকের আলোচনা। আমার একদিকে আছেন সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য, আছেন অধ্যাপক সিপিএম নেতা অঞ্জন বেরা, আছেন নির্বেদ রায় কংগ্রেস নেতা, আমার অন্যদিকে আছেন বোলান গঙ্গোপাধ্যায় লেখক সমাজকর্মী, আছেন সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক এবং তথাগত রায় বিজেপি নেতা। আমি সুচিত্রাদির কাছে আসব, কিন্তু তার আগে যে দুটি সম্ভাবনার অকাল মৃত্যুর কথা বলছিলাম, যে দুটি প্রাণ আমরা হারিয়েছি, দেখিনি কতটা হৃদয় বিদারক তাদের এই চলে যাওয়াটা। কারো দিদি, কারো বোন, কারো আদুরে মেয়ে, কারো বা পাশের বাড়ির মেয়ে। এলাকার অনেক মা বাবাই তাদের ছেলে মেয়েদের বলতো ওর মতো হতে। কামদুনি গ্রামের কাছে বারাসাত কাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী এমনই ছিল। টালির ঘর, পরিবারে মা বাবা, দাদা বোন ভাই, ঘরের কোনায় কোনায় অভাব, এটা নেই সেটা নেই। বাবা দিনমজুরির কাজ করেন, কতই বা আয়, তার মধ্যেই দাঁতে দাঁত চিপে লড়াই। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, দিন পাল্টাতে আর কয়েকটা ধাপ বাকি ছিল। কিন্তু দুষ্কৃতীদের নির্মম অত্যাচারে হঠাৎই সবকিছু থমকে গেল। অকালেই শেষ হয়ে গেল ভবিষ্যতের সম্ভাবনা। প্রতিবেশীরা জানিয়েছেন মেয়েটি কোনোদিনই বেশি কথা বলতো না, ছোট থেকেই চুপচাপ। কেউ জোরে কথা বললেও বিরক্ত হতো, বলতো চিৎকার করে কথা বলতে নেই, এটা ভদ্রতা নয়। অকালে মেয়েকে হারিয়ে বাবার মুখে এখন আর কোনো কথা নেই, শোকে পাথর। বললেন মেয়ে ছিল না, মা ছিল, সব শেষ। মায়ের চোখ আকাশের দিকে, মেয়েকে খুঁজছে বোধহয়। ছোট ভাই এখন 10ম শ্রেণী। দিদি ছিল, দিদিকে দেখেই সকাল সন্ধে বই নিয়ে বসা, স্কুলে যাওয়া, আরও পড়াশুনো করার ইচ্ছে। দিদিকে হারিয়ে সব যেন অন্ধকার, ডুকরে ডুকরে কান্না আর দোষীদের ফাঁসির দাবি। বারাসাত কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠেছে কামদুনি। প্রতিবেশীদের কাছে মেয়েটি ছিল অনেকটা যেন অভিভাবকের মতো। অনেকে বিনে পয়সায় পড়াতো, হাজারো কষ্টের মধ্যে পড়াশুনোটা যে করতেই হবে, এটা বোঝাতে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরেছিল সে। বারাসাত কাণ্ডের প্রতিবাদ শিখা জ্বলতে না জ্বলতেই ফের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার নদিয়ার গেদে এলাকায় 7ম শ্রেণীর ছাত্রী, বাবা নেই, মা মুখ ও বধির। কোনো রকমে দিন কাটে, তার মধ্যেই পড়াশুনো। সোমবার সকালে স্কুলে গিয়েছিল মেয়েটি, কিন্তু আর ফেরেনি। মঙ্গলবার সন্ধ্যায় বাঁশবাগানের কাছে উদ্ধার হয় দেহ। অকালে ঝরে গেল দুটি প্রাণ, শেষ হয়ে গেল সম্ভাবনা। এবিপি আনন্দ। সুচিত্রাদি, দিল্লির ঘটনায় যদি গোটা দেশ তোলপাড় হয়ে যায়, গোটা দেশের নানা রাজ্যের মানুষ রাস্তায় নেমে আসতে পারেন,
তাহলে পশ্চিমবঙ্গ কি নিস্তেজ হয়ে গেল? কোথায় মানুষ, কোথায় মুখরতা, কোথায় প্রতিবাদ? আমি রাজনৈতিক প্রতিবাদের কথা বলছি না, কিন্তু মানুষের যে সামাজিক প্রতিবাদ কোথায়? আমার সেটাই তো খুব আশ্চর্য লাগছে যে রিজওয়ানুরের মৃত্যুতেও যেভাবে প্রতিবাদ হয়েছিল, এরকম একটা নৃশংসভাবে একটা মেয়েকে মেরে ফেলা হলো, এবং তারপরে গতকাল আবার একটা এরকম ঘটনা ঘটলো। কেন মানে গণপ্রতিবাদ হচ্ছে না? আমরা কেন সবাই গর্জে উঠছি না? আমরা কেন সবাই রাস্তায় নেমে পড়ছি না? এটা তো আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিছুতেই আসছে না। কারণ এরা দুষ্কৃতী কারা? এরা কোনো রাজনৈতিক দাদাদের আশ্রিত? সে যে দাদাদেরই আশ্রিত হন না কেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম, যে দাদাদেরই আশ্রিত হোক না কেন, পুলিশ কেন স্টেপ নিচ্ছে না? এবং পুলিশ কেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? এ তো আমার মাথায়, এটা আমার কিছুতেই ঢুকছে না। একটা কথা বলি, আজকে সুমন, কাগজে যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গে আমরা 1 নম্বরে আছি, নারী নির্যাতনে আমরা 1 নম্বরে আছি, নারী নিগ্রহে, হ্যাঁ, নারী নিগ্রহে আমরা 1 নম্বরে রয়েছি, এবং গত বছরও তাই ছিলাম। হতে পারে যে রাজস্থান, বিহার বা উত্তরপ্রদেশে সেভাবে রেকর্ডেড হয় না, সেভাবে রেকর্ডেড হয়নি, বা সেভাবে হয় না। আমাদের হয়তো রেকর্ডেডটা বেশি হয়েছে, হতে পারে। কিন্তু তবু একটা কথা বলবো, যে তবু তো হচ্ছে। আমাদের পশ্চিম বাংলায় কেন এটা হবে? কেন ওয়েস্ট বেঙ্গলেই এটা হবে? এবং ওয়েস্ট বেঙ্গল কেন প্রথম হবে? কেন? এবং যদি মানে রেকর্ডে কোনো ধরেই নিই যে আনরেকর্ডেড কিছু আছে অন্য স্টেটে, কিন্তু আমাদের স্টেটে যাই হোক, যতই হোক, রেকর্ড তো রয়েছে। একদম। আর এই সংখ্যাটাই আপনি বলছেন, এই সংখ্যাটাই বা কেন হবে? আমরা প্রথম হোক বা দ্বিতীয় হোক বা চতুর্থ হোক। আর আমরা খুব কালচারাল সিটি বলে, এবং ওয়েস্ট বেঙ্গল খুব কালচার্ড বলে আমরা খুব গর্ব করি। আমার মনে হয় আমাদের সে গর্ব ধূলিসাৎ হয়ে গেছে, এবং আমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত। কেন হচ্ছে না? এখনো হচ্ছে না কেন? আমাদের টেলিভিশনে এসে বলতে হচ্ছে, মানুষ কেন প্রতিবাদ করছে না? দিল্লিতে যে ভয়ঙ্কর প্রতিবাদ হয়েছিল, কলকাতার মানুষ কি বোবা হয়ে গেল? বারাসাতের মানুষ কি বোবা কালা হয়ে গেল? আমি এটা মাথায় ঢুকছে না আমার, কেন এখানে প্রতিবাদ হচ্ছে না? এবং ভয়ঙ্করভাবে প্রতিবাদ হওয়া উচিত, গণপ্রতিবাদ যেটা, সেটা ভীষণভাবে হওয়া দরকার। সেটা কেন হচ্ছে না, সেটা আমার মাথায় এখনো ঢুকছে না। সুচিতাদি, আপনার উদ্বেগে আমরাও শরিক। তার কারণ হচ্ছে, আমি বিগত 10 বছরের রেকর্ডস দেখছিলাম, তাতে এইরাম নয় যে লাফিয়ে 2012-তে 1 নম্বর হয়েছে, 2011-তেও তাই ছিল। 2007 থেকে আপনি যদি দেখেন, 2006-এ 6 নম্বর ছিল, তারপরে 7-এ 3, 8-এ 3, 9-এ 2, 10-এ 2, 11-এ প্রথম এবং 12-এ প্রথম। এবং সবথেকে উদ্বেগের যেটা, প্রতি বছর কনসিস্টেন্টলি এই নারী নিগ্রহের সংখ্যা বেড়েছে। মানে কোনো বছর 4000, বাকি পরপর 3টে বছর আমি দেখছি 3000 করে বেড়েছে। অর্থাৎ এটা একটা ট্রেন্ড, এটা একটা বিচ্ছিন্ন কোনো, আমি বলছি 1 বছরের ঘটনা নয়, এটা ক্রমশ কনসিস্টেন্টলি হয়েই যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই দেখা যাচ্ছে যে ক্রমশ আমাদের এখানে রেকর্ডটা বাড়ছে। রেকর্ডেড যেটা হচ্ছে, রেকর্ডেড বাইরেও কিন্তু অনেক আছে যেগুলো রেকর্ডেড হয় না, সেগুলো কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এবং এই বেড়ে চলাটা আমরা কেন রাজনৈতিকভাবেই হোক বা যেভাবেই হোক, আমরা কেন বলবো যে না এটা ঠিক হচ্ছে না, অন্য স্টেটে রেকর্ডেড হয় না, আমাদের সেজন্য বেশি হয়েছে? আমাদের হবে কেন? আমাদের মতো রাজ্যে এই ঘটনাগুলো ঘটবে কেন? আমার তো সেটাই সব থেকে বেশি, মানে আমাকে এটা পীড়িত করছে। আমি খুব কদিন ধরেই আমি খুব খুব মানে মানসিক এর মধ্যে রয়েছি যে কেন প্রতিবাদ হচ্ছে না। এবং আমাকে কয়েকজন প্রতিবাদ করার জন্য ডেকেছিলেন, টেলিফোন করেছিলেন। আমি অনেক জায়গায় দেখলাম রাজনৈতিক রং রয়েছে, মনে হলো যেন রাজনৈতিক রং রয়েছে। আমি রাজনৈতিক রংকে ভীষণ ভয় পাই। আমি খুব ইন্ডিভিজুয়ালি, আমি একজন খুব সাধারণ মানুষ। আমি কোনো পার্টি করি না, কোনো পার্টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
আমি সেই হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা প্রতিবাদ করুন। এরম ধরনের ঘটনা, এত বর্বরোচিত আচরণ যারা করতে সাহস পাচ্ছে, এই দুঃসাহস তারা কোত্থেকে পাচ্ছে সেটাকেও খুঁজে বার করুন, সেটাকেও খুঁজে বার করা দরকার। এবং সুজিতা দিদি, গোটা দেশের নিরিখে নারী নিগ্রহের সংখ্যা এখানে 13%, যেখানে গোটা দেশের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে 7% আপনার জনসংখ্যার নিরিখে যদি দেখেন, পশ্চিমবঙ্গ 7%, সেখানে গোটা দেশের নিরিখে ক্রাইম এগেনস্ট উইমেন 13%, অলমোস্ট 13%। বলছো, তাহলেই বোঝো কি অবস্থায় আমরা দাঁড়িয়েছি। মানে আমরা কেন এখনো ব্যাপারটাকে হাসআপ করার চেষ্টা করব, চাপা দেওয়ার চেষ্টা করব? আমরা কেন বলবো যে অন্য দেশের রেকর্ড নেওয়া হয়নি? আমি তো বলছি হতে পারে, আমি মানি যে রাজস্থানে নারী নিগ্রহ যথেষ্ট হয়, উত্তরপ্রদেশ বিহারে যথেষ্ট হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে আনরেকর্ডেড থাকে, রেকর্ডেড হয় না, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু স্টিল আমাদের রেকর্ড হবে কেন? আমার তো সেই জায়গায় প্রশ্ন, যে আমাদের রেকর্ডটা হবে কেন, এবং আমাদের পুলিশ কি করছে, আমাদের দাদারা যারা রয়েছেন, বসে রয়েছেন, আমাদের নেতারা যারা রয়েছেন, তারা কি করছেন, এবং কেন এই ব্যাপারে স্টেপ নেওয়া হচ্ছে না, কেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না? একেবারেই। অর্থাৎ আমরা শিক্ষায় বা শিল্পে বা স্বাস্থ্যে প্রথম হতে পারছি না, কিন্তু নারী নিগ্রহের বিষয়ে পশ্চিমবঙ্গে প্রথম স্থান শুধু এবছর নয়, গত বছর থেকে কনসিস্টেন্টলি আছে। আমরা সরাসরি চলে যাব বারাসাতে, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ। তোমার কাছে, তোমার সঙ্গে এই যে নির্যাতিত মেয়েটি, যে কলেজ ছাত্রীটি, সতর্ক থেকো, তার নাম বা পরিচয় কোনোভাবে আমরা যেন না বলি, না এয়ারে যায়, সাধারণ মানুষের কাছে না পৌঁছয়। তারা তোমার সঙ্গে আছেন, পাড়ার লোক আছেন, মেয়েটির বাবা আছে। একটু জানতে চাও যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সমাজ যেখানে আন্দোলিত হচ্ছে, বিষণ্ণ হচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে, সেখানে তারা ঠিক কি চাইছেন? দেখো সুমনদা, এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের কামদুনি গ্রামে। মৃতার বাবার আমাদের সঙ্গে রয়েছেন, বাবা রয়েছেন, পাশাপাশি গ্রামের মানুষরা রয়েছেন, যারা আমরা দেখেছি গত 4-5 দিন ধরে আন্দোলন করেছেন। আমরা কথা বলে নেব বাবার সঙ্গে। আপনি বলুন, কি গোটা সমাজ আন্দোলনে তো হচ্ছে, আপনারা এই মুহূর্তে কি চাইছেন? মানে আমি বলতে চাচ্ছি, যেখানে আমার মেয়েকে ধর্ষণ করেছে ওইখানে কলেজ করে দিতে হবে কলেজ, আর ওই যে 10 ফুট না 12 ফুট পাঁচিল 3 ফুট করে আনতে হবে, আর রাস্তার 2 ধারে আলো দিতে হবে, আর রাস্তা করে দিতে হবে, আর যে কজনা মেয়ে করেছে ওই কজনার ফাঁসি দিতে হবে। যেরকম ক্ষুদিরামের ধরন যায়, যেরকম ফাঁসি হয়েছিল ওরকম ফাঁসি দিতে হবে, আর আমার কোনো দাবি নাই। আর প্রকাশ ওনার কাছে জানতে চাও যে ওনার 2 ছেলে মহাকরণে গেছিল, তারা মুখ্যমন্ত্রীকে ঠিক কি বলেছে প্রথমত, এবং এর আগে চাকরির ক্ষেত্রে চাকরির একটা অফার ওদের দেওয়া হয়, যে ছেলেকে চাকরি দেওয়া হবে, অত্যন্ত সরসে তারা সেই অফারটি ফিরিয়ে দেন। তারা বলেন চাকরির প্রয়োজন নেই, এই দাবিটি যে ফাঁসি দেওয়া হোক তাদের, চাকরির আমাদের প্রয়োজন নেই। কি মানসিকতা থেকে এটা বলেছিলেন? দুটো প্রশ্ন। একটা তো আজকে আপনার ছেলেরা মহাকরণে গিয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মানে সেখানে কি কথাবার্তা হলো, কি আপনারা দাবি দাবা নিয়ে, বা ছেলেরা কি বলেছেন মুখ্যমন্ত্রীকে? সে কি বলেছে আমি তখন তো জানি না, এখন ছেলেদের সাথে আমার এখন দেখা হয়নি গো। আমিও গিয়েছিলাম, আমি চলে এসেছি, আমার ছেলেরা এখন আসেনি, কি কমে হয়েছে না আছে আমি কিছু জানি না গো। এখন ছেলে এখন বাড়ি আসবে, তখন খবরটা এখন পাবো আমি। আপনি জাননি কেন? আমি গিয়েছিলাম, এইসব দেশের লোক যাওয়ার কথা, তারা যায়নি গো বলে আমরা ফিরে এসেছি। আচ্ছা, 3 দিন আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখানে এসেছিলেন, তিনি চাকরি দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনাদের তরফ থেকে বা ছেলের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছিলাম, তিনি যেটাও জানিয়েছিলেন কি চাকরি নয় ফাঁসি চাই। এটা কেন? আমি বলি তো, আমার চাকরিও চাই না, টাকাও চাই না গো, ওদের ফাঁসি চাই। আর বলেছিলাম
এই এখন যা বললাম ওই বলেছিলাম, আমার রাস্তা দিতে হবে, আলো করে দিতে হবে, ওখানে কলেজ করে দিতে হবে, আর আমার মেয়ের একটা স্মৃতি ওখানে করে দিতে হবে যুগ যুগ, এই আমি বলেছিলাম। আমার চাকরি ফাকরি কোনো আমার লোভ নেই, আমার টাকারও লোভ নেই। টাকা আমি উপায় করি, টাকা কোনো জীবজন্তু পুষতে উপায় করে না, টাকা মানুষ উপায় করে, আমি এই বলেছিলাম। আচ্ছা, আজকে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন, আমরা দেখলাম বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এইসব কথা কি তাকে জানিয়েছেন তাদের? না, আমি কোনো কথা জানাইনি গো, আমি কোনো কথা জানাইনি গো। এখন যদি আমার ছেলেরা যদি জানিয়ে থাকে, ছেলেরা জানে, আমি কোনো কথা জানাইনি কোথার সাথে। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে, আপনি কি বলেছেন চাকরি লাগবে না, এইসব দৃষ্টান্তমূলক শাস্তি? কিছু বলিনি গো, আমি কিছু বলিনি গো। আমার ওয়াইফই যদি বলে থাকে তো বলবে, আমি কিছু বলিনি গো। প্রকাশ ওনাকে জিজ্ঞেস করো যে ওই এলাকায় চোলাই মদের বিভিন্ন জায়গা ছিল এবং সেই চোলাই মদের ঠেকগুলো থেকে নানা অপরাধ সংগঠিত হতো, তো ওনাদের এই যে দাবি, আলোর দাবি ইত্যাদি, এটা কি কোথাও ওনাদের মনে হচ্ছে যে এলাকায় ওভারঅল যে ক্রাইম সিনারিও, যে অপরাধের সংখ্যা, অপরাধের ঘটনা, সেটা ক্রমশ বাড়ছে? আমি এই জন্য আরও, তোমার মনে থাকবে যে রাজীব কে যখন আমরা হারালাম, তার বোনের লাঞ্ছনার প্রতিবাদ করতে গিয়ে এই বারাসাতেই রাজীবকে হারালাম, তখনও কিন্তু এই চোলাইয়ের ঠেক এবং অবৈধভাবে চোলাইয়ের ব্যবসার কথা উঠেছিল। তো একটু জিজ্ঞেস করো যে এই মুহূর্তে ওনাদের এলাকায় যে ক্রাইম সিনারিও, সেইটা কি অবসান ওনারা চাইছেন? পুলিশকে কি জানিয়েছেন তারা? এই এলাকায় আপনারা বারবার অভিযোগ করেছেন বেশ কয়েকটি চোলাইয়ের ঠেক রয়েছে, তো আপনি কি মনে করছেন বা গ্রামবাসীরা কি মনে করছে কি এই চোলাইয়ের ঠেক থাকার জন্যই কি এই ক্রাইম অপরাধ বাড়ছে? আপনারা কি পুলিশকে জানিয়েছে এই ব্যাপারে? পুলিশকে তো সবসময় জানানো হচ্ছে, তো পুলিশকে সবসময় জানানো হচ্ছে, আর পুলিশকে আর কি বলবো, পুলিশ তো রয়েছে এখানে। জানানোর পরও কি ব্যবস্থা নেওয়া হয়নি? কোনো ব্যবস্থা এখনো আসলে কিছু হচ্ছেই না তার। আজকে তো যাওয়ার কথা আছে, আজকে যাওয়ার কথা গেলাম, কাজ কিছুই হয়নি, চলে আসলাম। না, এই যে চোলাইয়ের ঠেকের ব্যাপারে আপনারা জানিয়েছেন কি? এই চোলাই ঠেককে কেন্দ্র করে মানে সব জানিয়েছি, চোলাই গাঁজা সবটাই আমরা বলে দিয়েছি। প্রকাশ, ওনাকে জিজ্ঞেস করো যে এই যে বলছেন ওনারা। হ্যাঁ নিশ্চয়ই নেবে, পুলিশ তো বলেছে আমরা নেবো। হ্যাঁ, নেবে বলেছ তো, এখন দেখা যাক কি হয়। এখন এই যে উনি বলছেন যে কিছুই হয় না, সব জানানো হয়েছে কিন্তু কিছু হয় না, এই অনাস্থা কেন? এর আগে কি এই ঘটনার কথা, এই আলো না থাকার কথা, এই চোলাইয়ের ঠেকের কথা, এই গাঁজার ঠেকের কথা এটা জানানো হয়েছিল? কতবার হয়েছিল? এবং অবশ্যই পাশাপাশি রাখো যে এই যে এলাকার মানুষের একটা কোথাও একটা প্রশাসনে যেন অনাস্থা আসছে এবং ওনাদের পরিবারে ওনার মেয়েকে অনেক কষ্ট করে সীমিত সামর্থ্যর মাঝে ওনারা স্কুলে তারপরে কলেজে পড়িয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পথে এগোচ্ছিল মেয়েটি, তো সেই যে চলে যাওয়াটা, তার আসা যাওয়ার পথের ধারগুলো নিরাপদও প্রশাসন করতে পারেনি বা নিরাপদও হয়নি, তো সেইটা নিয়ে উনি কি ভাবছেন? দেখুন, আপনি যেটা বললেন কি বারবার জানিয়েছিলেন, পুলিশকে বারবার জানানো হয়েছিল, আগেও জানানো হয়েছিল, তো পুলিশকে বারবার জানানোর পরেও যে ব্যবস্থা নেওয়া হয়নি, তো এই যে অনাস্থা আপনি যে বলছেন কি কিছুই হচ্ছে না, এটা কেন? আমি কি বলবো বলুন, আমি কি আর বলবো? প্রকাশ, কি বলবো, আমার শরীরটা দুর্বল আছে, আমি ঠিক প্রকাশ ওনাকে আর বিব্রত করো না, তোমার সঙ্গে যারা আছেন এলাকার বাসিন্দা তাদের কাছে যাও যে এই যে অনাস্থা, যে পুলিশকে জানিয়েও কিছু হয় না, এইটা কেন? কোন ঘটনার, কোন অভিজ্ঞতার ভিত্তিতে তারা এইখানে বলছেন যে পুলিশকে জানিয়েও কিছু হয় না? পুলিশ বা প্রশাসন বা সরকার, গ্রামের বাসিন্দা, আমরা কথা বলবো তাদের সঙ্গে। আচ্ছা, বারবার পুলিশকে যে জানানো হয়েছে চোলাই ঠেক রয়েছে, গাজার ঠেক রয়েছে, তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে? রিসেন্টলি এগুলোকে ভাঙা হয়েছে, মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওগুলোকে ভাঙা হয়েছে। আর বিশেষত আমার একটাই বক্তব্য যে দিল্লি ঘটনা যেটা ঘটেছিল তার অংশে আমাদের গ্রামের এই ঘটনাটা কিন্তু এতটুকুও কম মনে করি না আমার দিক দিয়ে।
আর দিল্লি ঘটনার পরে আমাদের পশ্চিমবাংলায় অনেক বুদ্ধিজীবীরা আছেন যে তানারা হচ্ছে দিল্লি ঘটনার পরে রাস্তায় নেমেছিলেন, অনেক মিছিল করেছিলেন, কিন্তু আমাদের এই পরিপ্রেক্ষিতে দেখছি কোনো বুদ্ধিজীবীদের কোনো রাস্তায় নামতে আজ পর্যন্ত আমরা দেখিনি, আর তাদের কোনো বিবৃতি নেই বা তানারাও কিছু বলছেন না। আমরা কি একটাই বলতে চাই আমি, যে আমাদের পিছনে কি কোনো রাজনৈতিক রং নেই বলে কি এইটাই আমরা মনে করছি যে আমাদের পিছনে কোনো বুদ্ধিজীবী নেই? আমাদের পিছনে আজকে যদি কোনো রাজনৈতিক রং থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের পিছনে বুদ্ধিজীবী আসতেন। তো আমি এটাই বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক রঙের কারণে 12টা কালার, সে কালারে কোনো কালারে আমরা যেতে চাই না। আমরা নিরপেক্ষ গ্রামবাসী, আমরা চাই গ্রামের জন্য কিছু করতে। গ্রামের আজকে আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার রাস্তা, আমাদেরকে গ্রামের মেয়েদের, মা বোনেদের সবাইকে পায়ে হেঁটে যেতে হয়। গ্রামে একটা লাইটের ব্যবস্থা নেই, এমনকি এতটা রাস্তার মধ্যে কোনো গাড়িরও ব্যবস্থা নেই। তো আমি এতটুকুই বলতে চাই যে সমস্ত বুদ্ধিজীবীরা, আমি অনেকে দেখেছি বা আগে দিল্লি গণধর্ষণের পরেও অনেক দেখেছি যে রাস্তায় নামতে, কলকাতায় মিছিল করতে, কিন্তু আমাদের এই ঘটনা নিশ্চয়ই আমি মনে করি আমার দিক দিয়ে যে দিল্লি ঘটনা কোনো সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ঘটনা এই প্রথম, বা এরকম নৃশংসভাবে হত্যা এই প্রথম আমি দেখেছি। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বুদ্ধিজীবীর নিজস্ব মত বা ওনাদের রাস্তায় নেমে কোনো ধর্মঘট বা রাস্তায় নেমে কোনো প্রতিবাদ, এমনকি আমাদের মহাশয় রাজ্যপাল আছেন, ওনার কোনো বিবৃতি আজ পর্যন্ত আমরা এই ঘটনার পরেও, আজ 5 দিন কেটে যাওয়ার পরেও এখনও শুনতে পাইনি। তো যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আজকেই বিবৃতি দিয়েছেন, তো আদার্স আমরা চেয়েছিলাম আরও এই ঘটনা দিল্লি এবং অনেক জায়গায় ছড়িয়েছেন, এর পরিপ্রেক্ষিতে মানে বিশিষ্টজনেরা এবং যত বুদ্ধিজীবী আছে কাউকে বিবৃতি দিতে এখনো পর্যন্ত শুনেননি। আর তাছাড়া আমরাও চাই আমাদের গ্রামের পক্ষ থেকে যে মহামান্য মুখ্যমন্ত্রী এই বিষয়ে সিবিআই তদন্ত যেমনই করছেন উনি যেন দ্রুত গতিতে করেন, আর ইমিডিয়েটলি রাজ্যপালকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিবৃতি দেওয়ার জন্য জানাচ্ছি। আপনি বলুন, আপনারা তো বারবার প্রতিবাদ মিছিল বার করেছেন। প্রকাশ, উনি সিবিআই এর কথা বললেন, সম্ভবত সিআইডির কথা বোঝাতে চাইছিলেন। সিবিআই তো এখনো এই মামলায় সিবিআই কে দেওয়া হয়নি, সিআইডির তদন্তভার। পরের প্রশ্ন, ওখানে যারা আছেন সিআইডি কে তদন্তভার দেওয়া হয়েছে আজকে যেটা জানা গেল। আপনি বলুন, বারবার আমরা দেখেছি গত 5 দিন ধরে আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, মিছিল বার করেছেন, পথ অবরোধ করেছেন। তো এই যে বারবার পুলিশকে জানানো হয়েছে কি এলাকায় চোলাই ঠেক রয়েছে বা গাজার ঠেক চলছে, দুষ্কৃতীদের তাণ্ডব, তো পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়নি, তো কেন, মানে এই কারণটা কেন? আপনারা কবার জানিয়েছিলেন, মানে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে আজ পর্যন্ত? কিছু কিছু সমস্যার সমাধান হচ্ছে। গত 10 তারিখে এখানে আমাদের বারাসাতের মাননীয় পরেশ রায় মহাশয় এসেছিলেন, এখানে একটা সভা হয়েছিল। সভায় উনি অনেক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কলেজ, স্কুল, রাস্তাঘাট এই সম্বন্ধে ওনার প্রতিশ্রুতি দেওয়ার ফলে আমাদের সভা কিছুক্ষণ জন্য স্থগিত রয়েছে। এইসব সমাধান তো হয়েছে এই ঘটনার পরে, এইগুলো সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। উনি আমাদের আশ্বাস দিয়েছেন কলেজ হবে, আমাদের স্কুলটা উচ্চ মাধ্যমিক হবে এবং কামদুনির মোড় হইতে বিডিও অফিস অব্দি আলোর ব্যবস্থা করবেন এবং রাজারহাট হইতে বারাসাতগামী কোনো যান পরিচালনা করবেন। এই বিষয় থাকার জন্য আমরা স্টপ রয়েছে। এই সব হয়েছে, বৈঠক হয়েছে, আইসিএস এতদিন হয়নি কেন? এই ঘটনার পর নয় টনক, সবকিছু তো এই ঘটনার পর হলো, এতদিন কেন হয়নি? বহুদিন ধরে আপনাদের অভিযোগ কি এলাকায় চোলাই ঠেক রয়েছে, এতদিন কেন হয়নি? এই সব ঘটনার পর কেন উচ্চপদস্থ কর্তারা আসছেন, বৈঠক করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের গ্রামে কিছু হারমাত বাহিনী বা গুন্ডা বাহিনী এসে আমাদের এখানে নানারকমভাবে শাসিয়ে যায়। আমরা ছোট্ট গ্রাম, আশেপাশে নানারকম গ্রামগুলো আছে, অনেক দূরত্ব, 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে, সেইভাবে সাহায্য আমরা পাই না। সেক্ষেত্রে আমরা দুর্বল হয়ে আছি, আমরা সবাই একজোট বাঁধতে পারি না। এর পরিপ্রেক্ষিতে আমরা একজোট হয়েছি, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে, এর প্রতিকার করে ছাড়বো, এটাই আমাদের মনের বাসনা, এটাই ব্যাপার। পুলিশকে বারবার জানিয়েছিলেন, মানে এই ঘটনার আগে কি এইসব হচ্ছে? আগে তেমনভাবে জানানো হয়নি, ঠিক আছে। কিছু কিছু এরা কেস ফেস নিয়ে গেলে সেইগুলোকে সেইভাবে হতো না, এইভাবেই আমরা চলছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর আমরা সহ্য করতে পারছি না, আমাদের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছি আমরা। ওই জন্য আমরা এর প্রতিকার চাই এবং ডকুমেন্টস দিয়েছেন উনি,
আমি দেখাবো ওনাকে, এইগুলো উনি কালকে দিয়েছিলেন, আমাদের এই পরস্পর এগুলো সব রেকর্ড করা আছে, এইগুলো একটু তুলে ধরতে পারার জন্য অনুরোধ করছি। এই সব দৃষ্টান্ত মূল লেখা আছে সব, এইগুলো এখানে আছে। আপনি বলুন, আপনারা তো বারবার প্রতিবাদ মিছিল বার করেছেন, প্রতিবাদ করেছেন, রাস্তায় নেবে, এখন আপনারা কি চান? 1 নম্বর, আর বারবার পুলিশকে অভিযোগ করেছেন আপনারা, পুলিশের কাছে এই সব খবর দিয়েছেন কি এলাকায় চোলাই ঠেক চলছে, গাজার ঠেক চলছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কেন এই ঘটনার পর উচ্চপদস্থ কর্তারা আসছেন, বৈঠক করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কেন? দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা পার্ক স্ট্রিট কাণ্ড নয়, দিল্লির কাণ্ড নয়, সারা ভারতবর্ষে নজিরবিহীন একটা দৃষ্টান্তমূলক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার জন্য আমাদের এলাকার যে পরিস্থিতি এবং টোটাল রাজ্যে যা পরিস্থিতি বা দেশের যা পরিস্থিতি, তাতে প্রশাসনকে এবং সরকারকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে, যাতে এই আগামী দিন যাতে আর কোনো মা বোনেদের এরকম যেন না দুর্ঘটনা ঘটে। আর আমার 1 নম্বর দাবি, যেটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে দোষী সাব্যস্ত হয়েছেন সেই দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। সেই দাবিগুলো আমরা প্রশাসনের কাছে দিয়েছি, বিডিও সাহেবের কাছে দিয়েছি। সেই দাবিগুলোর মধ্যে 7 দফা দাবি আমরা রেখেছি গ্রামবাসীর তরফ থেকে। সেগুলো 1 নম্বর, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই কাণ্ডে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও প্রধানমন্ত্রীর বিবৃতি চাই। 2 নম্বর, সরকারের তরফে পরিবারের প্রতি সমস্ত দিক থেকে সহানুভূতি দিতে হবে। 3 নম্বর, পুলিশ ক্যাম্প এর ব্যবস্থা করতে হবে এবং কামদুনি গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, দোষীদের কোনো রাজনৈতিক আশ্রয় দেয়া চলবে না, কারণ এই দোষীরা যে দল আসে সেই দলের পক্ষ হয়ে কাজ করে পরস্পর কাজ করে চলেছে, বিভিন্ন রকম ঘটনা ঘটিয়ে চলেছে। 5 নম্বর, কামদুনি গ্রামের উচ্চ মাধ্যমিক স্কুলের ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের আছে ডক্টর বি.আর. আম্বেদকর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, সেটাকে উচ্চ মাধ্যমিক করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে কামদুনি গ্রামের বাস স্টপে বাস রুটের ব্যবস্থা করতে হবে, যেটা রাজারহাট টু বারাসাতের। সেটা আমাদের ডিএম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন, এখানে বাস রুট চালানো যাবে না, কারণ সরু রাস্তা। আমাদের এখানে টেকার বা অটোর প্রতিশ্রুতি দিয়েছেন। এখানেই প্রশ্ন, এই প্রতিশ্রুতি, এই ঘটনার পর বিডিও সাহেব আসছেন, থানার আইসি আসছেন, উচ্চ পদস্থ কর্তারা আসছেন, এর আগেও তো বহুবার অভিযোগ করেছেন কি এলাকায় দুষ্কৃতি তাণ্ডব চলছে, চোলাই ঠেক রয়েছে, গাজার ঠেক চলছে, তো কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? স্যার, এর ব্যাপারে আগে যে ঘটনাগুলো ঘটেছে বা এই ঘটনার আগে যা ঘটতো সে বিষয়ে আমাদের গ্রামে কেউ মুখ খুলতে পারতো না। পারিপার্শ্বিক যে চাপটা ছিল, সেই চাপের ফলে কেউ মুখ খোলার কাদের চাপ? এটা সমাজ বিরোধী যারা আছেন, বর্তমান যে শাসক দলে আসে, সিপিএম হোক আর টিএমসি হোক, বর্তমান যে শাসক দলে আসে সেই শাসক দলের হয়ে কাজ করে আমাদের এই সামান্য একটা ছোট্ট গ্রামের প্রতি একটুও সহানুভূতি থাকে না, যে ন্যায্য দাবি নিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়, কোনো মুখ খুলতে দেওয়া হয় না, তার জন্যই কোনো প্রতিবাদ হয় না বা আমরা প্রশাসনের কাছে জানাতেও পারি না। ধন্যবাদ প্রকাশ, অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমার সঙ্গে যারা আছেন, বিশেষ করে মেয়েটির বাবা ছিলেন। আমাদের প্রতিনিধি প্রকাশ তুলে ধরলো একদিকে যেমন তাদের নানা দাবি এবং প্রশ্ন রয়েছে, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা বলছেন যে
রাজনৈতিক দল পাল্টায়, কিন্তু এই যে সমাজবিরোধী যারা পারিপার্শ্বিকতার একটা চাপ সৃষ্টি করে, খুব স্পষ্ট করে বলছেন যে ভয় তৈরি করে এলাকায়, যে শাসক দলে যারা থাকেন, যারা ক্ষমতায় থাকেন, এরা তাদের সঙ্গে থাকে এবং সেই পারিপার্শ্বিকতার চাপ সঞ্চারিত হতে থাকে বছরের পর বছর। রাজনৈতিক ক্ষমতা পাল্টে গেলেও সমাজবিরোধী মুখটা, সমাজবিরোধী চেহারাটা একেবারে একরকম থাকেন। বোলানদি, পাশাপাশি আরেকটা কথা ওনারা তুললেন যে কোথায় সেই সব বিদ্বজনেরা যারা রাস্তায় নেমেছিলেন। দেখছিলাম যে রাইটার্স বিল্ডিংয়ে আপনারা যখন গেলেন তখন মাত্র 5 জন, না মাত্র 5 জন না, আমাদের বাইরে আরো অনেক বাইরে আচ্ছা স্মারকলিপি জমা দিতে, তো মানে 5 জন বুঝতে পেরেছি, স্মারকলিপি জমা দিতে। কিন্তু শেষ পর্যন্ত কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল? সেদিনের এক্সপেরিয়েন্সটা খুব খুব মর্মান্তিক আমি বলবো এক অর্থে, কারণ তারপরে বোধহয় তথাগতবাবুই বলছিলেন যে মমতা ব্যানার্জি ওইভাবে বসেছিলেন এবং জ্যোতি বোস তাকে ওই ওকে যে পাজা কোলা করে, তো আমাদের সেটা কিছু করেনি। আমাদের যেটা ফেলানি বসাককে নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমাদের যেটা করলো, আমরা শুধু একটা কাগজ দিতে চেয়েছিলাম এবং সেই কাগজটা আমরা সবাই জমা হয়েছিলাম বেঙ্গল চেম্বার অফ কমার্সের ওখান থেকে ওখানেই পুলিশ আমাদের বলে আপনারা এগোবেন না, দাঁড়ান ওখান থেকে খবর আসুক। আমরা বলি আমরা কেন এগোবো না, আমরা আমাদের মতো যাবো, তারপর আপনারা আপনাদের ব্যবস্থা করুন। তখন পুলিশ ওখান থেকে মানে পুলিশ আমাদের সঙ্গে সঙ্গে আসতে থাকে, আমরা সবাই আসি এবং এসে ওই রাইটার্সের মুখটাতে মেয়ে পুলিশ দিয়ে আমাদের আটকে দেয়া হয়। এবং আমরা বলি যে আমাদের ওরা তখন বলে না আপনারা স্মারকলিপিটা একটু যদি দেন, তো আমাদের ছিল, আমরা দিয়ে দিলাম। মানে বোধহয় তার আগে বেঙ্গল চেম্বার অফ কমার্সে পুলিশের হাতে দিলাম, এখানে এসে দিলাম। তারপরে ওখানে এক ভদ্রলোক, মনে হলো আইবির, তিনি গিয়ে একজন বড় কাউকে ডেকে নিয়ে এলেন। তিনি বললেন আপনারা 5 মিনিট দাঁড়ান, আমরা ভেতর থেকে পারমিশন আনছি। দাঁড়িয়েই আছি। তারপরে অনেকক্ষণ বাদে বললো হ্যাঁ আসুন, আপনাদের সঙ্গে দেখা করা। আমরা গেলাম, হ্যাঁ পুলিশই আমাদের নিয়ে যাচ্ছে। আমার প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কারণ এই গেটটা দিয়ে ঢোকাচ্ছে কেন। তবে যাই হোক দেখি কি করে। নিয়ে গিয়ে আমাদের দোতলা যখন উঠেছি দেখি এই দিকে যাচ্ছে। আমরা আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? তখন বলছে না আমরা তো প্রাইভেট সেক্রেটারির কাছে নিয়ে যাচ্ছি, ওনার প্রাইভেট সেক্রেটারি। আমরা বলছি আমরা তো কোনো প্রাইভেট সেক্রেটারির সঙ্গে দেখা করতে আসিনি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী তথা সিএম এর সঙ্গে দেখা করতে এসেছি, তিনি আমাদের প্রতিনিধি। এ একটা আমলা, এর সাথে আমরা কথা বলতে যাব কেন? আমরা তো একে ভোট দিয়ে পাঠাইনি, আমরা ভোট দিয়ে পাঠিয়েছি মমতা ব্যানার্জিকে, আমরা তার সঙ্গে কথা বলবো। তখন ওরা বলে যে না আপনারা দাঁড়ান দেখছি, আপনারা চলুন। আমরা বলি না আমরা প্রাইভেট সেক্রেটারির সঙ্গে দেখাই করবো না। তখন আমরা ওখানটা মানে দাঁড়িয়ে থাকতে প্রত্যেকের চুল পাকা, আমরা যারা গেছি বললাম সে কথা যে দেখুন আপনারা তাড়া করলেও আমরা দৌড়তে পারবো না, কেউ জঙ্গি নন, কারোর কাছে বোমা বন্দুক নেই। হ্যাঁ, এবং আমরা তাড়া করলো। আর খুব সুমন বিচ্ছিরি লাগছিল, আমাদের পেছনে না বোধহয় 12-14টা পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা বললাম আমরা 4টে এরকম বুড়ি লোক, আমাদের পেছনে এত পুলিশের সিকিউরিটির কোনো দরকার নেই, আপনারা বারাসাতে একটু সিকিউরিটিটা দিন। তো যাই হোক, সেই তারপরে আমরা ওখানে বসেই আছি। পুলিশ খুব হন্তদন্ত হয়ে যাওয়া আসা করছে, প্রতি মুহূর্তে ভাবছি বলবে যে হ্যাঁ হয়েছে। তারপরে বলে আর না, তারপরে বললোই না। তারপরে আমরা উঠে আমরা বললাম তাহলে লেট আস ট্রাই বলে আমরা ওই প্রোটেক্টেড এরিয়াটায় ঢুকতে গেলাম। ঢুকতে যাওয়ার সঙ্গে সঙ্গে এসে দরজা বন্ধ করে আপনারা এখানে ঢুকছেন কেন? তো আমরা বললাম তা আমরা যাবো চিফ মিনিস্টারের কাছে, সেই জন্য ঢুকছি, আপনারা এই অবধি নিয়ে এসছেন, আর তো কোনো কিছু বলছেন না। তখন একজন পুলিশ অফিসার তিনি বললেন যে না উনি দেখা করবেন। তখন অনুরাধা তো খুব চেঁচিয়ে বলছিল যে আপনারা বলুন যে আমরা দেখা করব না, এইটুকু তো বলবেন, আমরা কি বসে থাকবো? মানে আপনাদের তো এই ভদ্রতা, এইটাই আমি বলছিলাম যে একটা মর্মান্তিক অভিজ্ঞতা। কারণ উনি আমাদের চিফ মিনিস্টার নিজে ওই অভিজ্ঞতা পার হয়েছেন, তিনি কেন এই একই কাজটা আমাদের সঙ্গে করবেন? একটা 5 মিনিটেরও ব্যাপার না। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট না করে দেখা করা যাবে না। আমাদের বারবার জিজ্ঞেস করছিল অ্যাপয়েন্টমেন্ট করেছেন? আমরা বললাম দেখুন এই ঘটনাটা ঘটবে আমাদের জানা ছিল না, এটা পরশুদিন ঘটেছে, আমরা আজকে এসেছি। হ্যাঁ, এই ঘটনাটা ঘটবে জানা থাকলে আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতাম। আপনারা এখন একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিন, আর আমার সময় লাগবে 3 মিনিট, আমি এটা দিয়ে চলে আসবো ওর হাতে। কেন উনি এটা, মানে আমি অবাক হয়ে ভাবি
যে দেখো ক্ষমতা থাকে। বলেন কি আশ্চর্য আপনি এই কথাটা বলছেন, হুবহু এই একই কথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঘটনাটা তো জানিয়ে হবে না, এটা এনেছে দেখা করে চলে যাব। এটাই তো, আর সত্যি তো কি করে বুঝবো বলো যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটবে? সে তো খবরের কাগজটা পড়ার আগে জানতে পারিনি, জানলাম যখন তখন গেছি। আর আমি জানি যে এই বিদ্যুৎজনেদের প্রশ্ন, আমি বিদ্যুৎজন নই, এটা প্রথম আমি বলতে চাই। বলেন আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রশ্নে আসবো, কিন্তু এই অনুষ্ঠান দেখে এলাকার মহিলারা তারা প্রকাশের কাছে এসেছেন, তারা কিছু বলতে চান। প্রকাশ, দ্রুত একবার তাদের কাছে যাও যে কি বলতে চান তারা, তারা ক্যামেরার কাছে এসে কি তাদের বক্তব্য, কি তাদের মনোভাব, কি চাইছেন তারা। আপনি বলুন কি চাইছেন? এই ঘটনার পর কতটা ভয়ে রয়েছেন, কতটা ইনসিকিউর ফিল করছেন? আমরা খুব আতঙ্কে আছি, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এই যে কান্নাটা হয়ে গেছে, কোনো বাচ্চা কাছে বাইরে বাড়াতে পারছে না, খুব আর কি আতঙ্কে রয়েছি। আমার চাচ্ছি যাতে আমাদের রাস্তা যানবাহনের ব্যবস্থা করে, এই 2-3 কিলোমিটার হেঁটে কী করে আমার রাস্তা পার হয়ে যাব, ওই জায়গাটা গেলেই তো আমাদের গা কাঁপছে যে কী করে যাবে বাচ্চা কাচ্চা স্কুলে। আমাদের কাছে দিদির কাছে আমাদের একটাই আবেদন যে খুব তাড়াতাড়ি যেন আমাদের রাস্তাটা যেন হয়ে যায় আর আমাদের স্কুলটা যেন স্যাংশন করে। আজকে স্কুল নেই বলে গ্রামে আজকে আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাইরে স্কুলে পাঠাচ্ছি, এরপর তারা আগে বাড়বে কি করে? যে আগে যে বেড়ে তারা যে স্কুলে যাবে কি কলেজে যাবে, যে আমরা এটাই দেখবো, সেটা তো হচ্ছে না। তো এই যে এই তরুণীর যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের বাচ্চাদের সঙ্গে তো হতে পারতো। আজকে তো এই গরমের সময় স্কুলটা বন্ধ ছিল বলে এটা ওর ওপরে চলে গেছে, দুদিন পর তো আমাদের বাচ্চারা তো যাবে নাকি? না, আপনাদের বাচ্চারা এখন তো, আজকে আপনার সঙ্গে কথা বলছিলাম দিনে, আপনি বললেন কি সব স্কুল বন্ধ, অর্থাৎ মানে বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে। বাচ্চারা কি বলছে, কেন ভয় পাচ্ছে? ওরা ভাবছে যে আমাদের সঙ্গে যদি এরকম হয়, যদি আমাদের কেউ কিছু করে বা কিছু বলে, আমরা কোথায় যাব, এটাই মনে করছে ওরা। কেননা এখন স্কুল সিকিউরিটি নেই, এখন যে পুলিশ ক্যাম্পটা আছে, যে এখন এরপরে থাকবে তাও তো কোনো আশিটা পাচ্ছি না। তো আজকে তো আইনমন্ত্রী এসেছিলেন, সাংসদ এসেছিলেন নিজেই, বেশ কয়েকজন পুলিশের উচ্চপদস্থ কর্তারা এসেছিলেন, তাদের কি জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, পারদর্শিতাকে আমরা বললাম, উনি বলে গেছে যে আমাদের এখানে কলেজ করে দেওয়ার ব্যবস্থা করবে, রাস্তায় গাড়ি দেওয়া হবে, কামরুলের মোড় থেকে বীর অফিস মোড় পর্যন্ত লাইট দেওয়া হবে, এই কথা বলে গেছে। যতক্ষণ না হচ্ছে গ্রামে এগুলো, ততক্ষণ আমরা বিশ্বাস করছি না কথা। ওনারা তো ওনাদের ভাষায় বলে যাবে, কিন্তু আমাদের ভাষায় সেটা বোঝাতে তো হবে আমাদের নাকি। আপনি বলুন, আপনিও তো বৃদ্ধা, আপনি এই গ্রামে থাকেন, কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো আছি, ভয় তো পাচ্ছে, তবে ও একদম ফাঁসি চাই, একদম ফাঁসি চাই, একদম হ্যাঁ দেখি যে ফাঁসি, ওসব ভয় আতঙ্ক, যাওয়া কি করে যাব, রাস্তায় আসবো, এ তো একটা ভয় আছে আমাদের। ভয় তো হয়ে গেল যে একলা দুপুরবেলা কিংবা আমরা সন্ধ্যে হয়ে গেল, আসি কোথা থেকে, কি দুপুরবেলা আসবো, সেটা তো আমাদের একটা ভয় হয়ে গেল, কি করে যাবো আসবো। এই ঘটনার পরও কি পুলিশ প্রশাসনের উপরে আস্থা রয়েছে? মানে অনাস্থাটা কেন? আমরা কিভাবে এখানে চলবো, কিভাবে থাকবো, আর চৌদিকে তো এইরকম, আর এই আমরা তো আছি মধ্যখানে, তাহলে আমরা কিভাবে চলবো, এটা তো আমাদের একটা ভয় তো আছে। প্রত্যেকটা গ্রামবাসীদের একটাই বক্তব্য কি আতঙ্কে রয়েছেন তারা, আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারাই দোষী, প্রত্যেকটা গ্রামবাসী একই কথা বলছেন। ধন্যবাদ তোমায় প্রকাশ। অর্থাৎ যে উদ্বেগটা দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, যে এই একটা ঘটনা গ্রামের যে মেয়েরা স্কুলে যেতে শুরু করেছে বা কলেজে যাচ্ছে, তাদের সমাজ জীবনে পড়বে না তো, তাদের অভিভাবক বলবেন না তো যে থাক আর যেতে হবে না, সেই একই উদ্বেগ ইত্যাদি। এক হচ্ছে যে এই উদ্বেগ গোটা গ্রামে সঞ্চারিত, সমাজ বিরোধী। আগে খুব স্পষ্ট ইঙ্গিত দিলেন, এর থেকে স্পষ্ট করে বোধহয় বলা যায় না ওখানে দাঁড়িয়ে, যে আগে রাজনৈতিক দলে ছিলেন, শাসক দলে ছিলেন, এখনো তারা শাসক দলেই আছেন, তারা থেকে গেছেন, রাজনৈতিক দলগুলো পাল্টে যাচ্ছে। এক, দুই হচ্ছে ফাঁসির দাবি। খুব এলাকার সাধারণ মানুষ ফাঁসির দাবি যেন, মানে তারা হয়তো ভাবছেন যে একটা ফাঁসি হলেই সমস্যার সমাধান, তারা টাকা চাইছেন না, এমনকি মেয়েটির বাবা আমাদের বললেন টাকা চাইছেন না, চাকরি চাইছেন না, শুধু ফাঁসিও। এটা কি মানসিকতার প্রকাশ? কোথাও কি একটা অসহায়তা কাজ করছে? অসহায়তা তো কাজ করছে। আমি সব থেকে বেশি অবাক হলাম, তার বাবা, মেয়েটির বাবা টাকা প্রত্যাখ্যান করেছেন, এবং সেটা কি অসাধারণ ব্যক্তিত্ব ভদ্রলোকের, এবং কতটা যন্ত্রণা পেলে পরে এই সমস্ত টাকার লোভটাও সমস্ত সব পেরিয়ে গেছে। এবং এটা যেটা বলছেন, যেটা আমি তখনও বলছিলাম, যে এটা ঘটনা, যে গুন্ডারা বা যে সমাজ বিরোধীরা এই কাজগুলো করছে, তারা কিন্তু দল পাল্টায়,
শাসক দল পাল্টায়, তারা যখন সিপিএম ছিল তখন সিপিএম এর ছিল, এখন আমি সুচিত্রা এখানে একটু কথাটা একটু অন্যভাবে বলতে চাই। শাসক দল তারা পাল্টায় না, কি হয় জানো তো, এরা থাকে, এদের যার দরকার তারা এদের টাকা, সিপিএম এর হাতে এখন টাকা কম, এরা সিপিএম থেকে এখন তৃণমূলের হাতে টাকা দিয়ে তৃণমূল এদের নিচ্ছে, যার হাতে টাকা এরা তারা ওকেদের হায়ার করে, এই হচ্ছে ব্যাপার। অর্থ এবং অর্থের পাশাপাশি সম্ভবত প্রোটেকশন, সরকারি দলে থাকলে নানা ধরনের প্রোটেকশনটা পাওয়া যায়। এবং এই প্রোটেকশনের কথাতেই আমি যে দু একটা কথা বলতে চাই, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন একটা ভাববার সময় এসেছে। এখন শুধু এই ঘটনাটাকে নিন্দে করলাম বা রাজনৈতিক এটা নয়, এটা কিন্তু আমাদের সমাজের একটা ভাববার পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছে এই মেয়েটি, বিশেষত অনেকদিন ধরে হচ্ছে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমি পর থেকেই আমরা দেখছি না, এটা তো অনেকদিন ধরে হচ্ছে। ধরো তাপসীকে নিয়ে যে রাজনীতিটা হলো, এই যে আমরা দেখছি একটা ধর্ষণকে নিয়ে একটা পলিটিক্যাল ফায়দা তোলার খেলা শুরু হয়ে গেছে। এই জায়গায় কিন্তু সমাজকে ভাবতে হবে যে এই ফায়দা তোলার খেলাটা আমরা করতে দেব কি দেব না, আমাদের সেখানে রেজিস্ট্যান্স কিভাবে দিতে হবে। সমাজ বলতে সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষকে ভাবতে হবে। আপনি যেটা বলছিলেন যে চাকরিটা প্রত্যাখ্যান করছেন, কিন্তু খুব গরিব ঘরের একজন পিতা, মানে এরকমও নয় যে তার যথেষ্ট আছে আর সরকারি সাহায্যের দরকার নেই। মানে কি ভয়ানক, সেটাই বলছিলাম আমি, যে কি ভয়ানক যন্ত্রণার মধ্যে ভদ্রলোক রয়েছেন, যে অবস্থায় তিনি কথা বলছেন, আমার টাকা পয়সা চাই না, হয়েছে লোকগুলোর আগে ফাঁসি হোক। কারণ আমরা জানি মেয়েটিকে কি বিশ্রীভাবে, কি ভয়ঙ্করভাবে মেয়েটির উপর টর্চার করা হয়েছে, এবং অলমোস্ট আমরা যা জানি যে মেয়েটির দেহটিকে ধর্ষণ করা হয়েছিল, যেটা আমরা শুনেছি, যেটা আমরা পড়েছি। এর থেকে জঘন্য কাজ আর তো কিছু হতে পারে না। এই সমস্ত গুন্ডারা কারা, তারা কি করে ওখানে বসে গাঁজার ঠেক, চোলাইয়ের ঠেক খুলে বসে আছে, এবং সেখানে পুলিশ রয়েছে, পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েত কি করছে? পঞ্চায়েতের তো এখানে একটা বড় ভূমিকা রয়েছে। পঞ্চায়েত কি করছে? পঞ্চায়েতের তো এখানে এদের দেখা উচিত ছিল, নাকি এরা পঞ্চায়েতের দলে আছে গুন্ডারা, সেটা তো আমাদের ভাবতে হবে। এখন পঞ্চায়েতকে আলোর ব্যবস্থা করতে হবে, ওখান থেকে ওই ঠেকটাকে তুলতে হবে। পুলিশের উচিত ওই ঠেকটাকে ইমিডিয়েটলি গিয়ে ভেঙে দেওয়া, এবং ওই বাড়ির মধ্যে যে ঘটনাটি ঘটেছিল, একটা ঠেক নয়, ওই পুরো অঞ্চলটা ধরে লিকারের ব্যবসা চলে, এবং এরকম নয় তার একটা অংশ পুলিশ পায়, এটা আমি মানে নির্দ্বিধায় বলে দিতে পারি। আপনাকে জানিয়ে রাখি সুচিত্রাদি, যে এই যে এখানে যে রাজনৈতিক বিরোধিতার জন্য উন্নয়ন হচ্ছে না, ব্যাপারটা এরকমও নয়। এই কীর্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানে কিন্তু 12টা আসনের মধ্যে 11টাই তৃণমূল কংগ্রেস জয়ী, অর্থাৎ মানে উন্নয়ন কোনো বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। 12টার মধ্যে 11টা, অর্থাৎ মানে এখানে কিন্তু কোন রকম যে রাজনৈতিক বিরোধিতার একটা পরিবেশ গোটা পশ্চিমবঙ্গের ব্যাপারই না। আমি আসবো, কিন্তু তার আগে যে সাধারণ মানুষ যে প্রশ্ন তুলছেন, যে তথাকথিত কোট আনকোট বিদ্বজ্জনেরা, তারা কোথায় গেলেন? কলকাতা শহরে রিজওয়ানুর নন্দীগ্রামের বিপুল মিছিল দেখেছে, কিন্তু এই রকম একটা নিদারুণ ঘটনার কোনো বিদ্বজ্জনেদের মিছিল এখনো তো দেখা গেল না। উত্তর 24 পরগনার বারাসাতের পর নদিয়ার কৃষ্ণগঞ্জ, ফের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বারাসাত কাণ্ডে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে পাঁচিলঘেরা জায়গায় একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হয়। নদিয়ার গেদে সীমান্তে কৃষ্ণগঞ্জ এলাকায় স্কুল ফেরত ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু মহানগরীর রাজপথে প্রতিবাদ কোথায়? কোথায় বিদ্বজ্জনেরা? কেন জ্বলল না সহমর্মিতা প্রতিবাদের একটিও মোমবাতি? সম্প্রতি দিল্লিতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ, বাদ যায়নি কলকাতাও। প্রতিবাদে জ্বলেছিল মোমবাতি। ঢাকার শাহবাগ আন্দোলনের সমর্থনেও সরব হয়েছেন শহরবাসী। এর আগেও নানা ঘটনায় বারবার প্রতিবাদে মুখর হয়েছে মহানগরী। সিঙ্গুর, নন্দীগ্রাম, রিজ কাণ্ড থেকে শুরু করে পার্ক স্ট্রিট কাণ্ড। ঘরে বসে থাকতে পারেনি কলকাতার মানুষ, রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে, সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। গোটা দেশ দেখেছে কলকাতার মন আছে, হৃদয় আছে, যে হৃদয় অন্যের দুঃখে কাঁদে, অন্যায় দেখলে গর্জে ওঠে। কিন্তু কামদুনির বেলা কি কান্না পায় না কলকাতার?
মর্মান্তিকভাবে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হলো। কেন প্রতিবাদে সরব হলেন না বিদ্বজ্জনেরা? শাসক দলের সঙ্গে এখন ঘনিষ্ঠতা বেড়েছে বলেই কি তাদের মুখে এখন কুলু? আমিনুল কাণ্ডেও একমাত্র চিত্রশিল্পী সমীর রাইজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল, যার জেরে তাঁর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ বাক্যবাণ ধেয়ে এসেছিল। তাই শাসকের রোষের মুখে পড়ার ভয়ই কি বারাসাত কাণ্ডে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছেন সেই বিদ্বজ্জনেরা? তৃণমূল সাংসদ সৌগত রায়ের মত, শহর কেন্দ্রিক ঘটনার প্রতিবাদে বিদ্বজ্জনেরা সরব হন। এই বিদ্বজ্জন বা এই মোমবাতি প্রতিবাদগুলো আমি দেখেছি নগর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। এখনো গ্রামীণ এলাকার ঘটনায় সেইভাবে প্রতিবাদ আমি তথাকথিত বিদ্বজ্জনদের দেখিনি। এটাও একটা মাইন্ডসেটের ব্যাপার যে আমরা শহরে ঘটলে যেরকম প্রতিবাদ করি সেইরকম কি গ্রামে ঘটলে করছি? আমার উত্তর হচ্ছে না, করছি না। মুক ও বধির মহিলা দীপালি বসাক ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে 1993 সালে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। ধর্ষিতাকে সঙ্গে নিয়ে বিচার চেয়ে মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিগৃহীত হতে হয়েছিল তাকে। সেই ঘটনার 20 বছর পর আজ মমতা মুখ্যমন্ত্রী। বারাসাত কাণ্ডে দোষীদের শাস্তি দাবি করে সেই মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েই খালি হাতে ফিরতে হয়েছে পশ্চিমবঙ্গ নারী ও মানবাধিকার কর্মী সংগঠনের সদস্যদের। দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, শাসকের আসনে বসলেই কি সবাই একই রকম আচরণ করে? শাসকের মুখ বদলালেও চরিত্র কি আদৌ বদলায়? যখন আমরা মুখ্যমন্ত্রীর ঘরের দিকে চেষ্টা করি যেতে, তখন আমাদের আটকানো হয় এবং আটকে তখন আমরা বলি তাহলে আপনারা বলুন যে মুখ্যমন্ত্রী নেবেন কিনা। কারণ পিএস এর কাছে আমরা কেন যাব? কারণ মুখ্যমন্ত্রীর কাছে আমরা ওনাকে পরিবর্তনের দাবি তুলে ওনাকে আমরা আজকে ভোট দিয়ে আসনে বসিয়েছি। কাজে তিনি সকলের প্রশাসনের প্রধান হিসেবে তিনি আমারও মুখ্যমন্ত্রী, যারা তাকে ভোট দেননি তারও মুখ্যমন্ত্রী, যে মেয়েটি আজকে নিহত হয়েছে তারও মুখ্যমন্ত্রী, তিনি তাপসী মালিকেরও মুখ্যমন্ত্রী যদি তাপসী মালিক আজকে বেঁচে থাকতো। তাহলে তাপসী মালিকের জন্য কান্নাকাটি হচ্ছে, এই মেয়েটির জন্য কেন কোনো একটি বাক্য পর্যন্ত উচ্চারিত হচ্ছে না? মুখ্যমন্ত্রী কেন ধর্ষিতা ছাত্রীর বাড়িতে গেলেন না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর কাছে জানাতে আসতে হবে, এই জানাতে আসছেন আর কি, আসছেন, নামছেন, নামানো হচ্ছে, ওঠানো হচ্ছে, এই হচ্ছে। আমি জানি না মুখ্যমন্ত্রী কতক্ষণ এখানে বসে থাকবেন। তার আগে মুখ্যমন্ত্রী ওখানে গেলে বোধহয় সুবিধা হতো। মহিলা নির্যাতনের ঘটনা যেখানেই ঘটেছে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বসেছেন বিক্ষোভে, কখনো বিচার চাইতে ছুটে গিয়েছেন শাসকদের অলিন্দে। নিগৃহীত হয়েছেন কিন্তু হাল ছাড়েননি। বানতলা থেকে সিঙ্গুর, অনিতা দেওয়ান থেকে নদিয়ার মুক বধির দীপালি বসাক সবার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিরোধী থেকে শাসক হলে কি পরিবর্তনের হাওয়া লাগে সংবেদনশীলতাতেও? পার্কস্ট্রিটের পর বারাসাতের ঘটনা আরও একবার সেই প্রশ্নই তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। আমি অঞ্জনবাবুর কাছে যাবো, কিন্তু তার আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই ধর্ষণের ঘটনা নিয়ে ঠিক কি বলেছেন আজকে দেখাবো। মহিলাদের যে নিরাপত্তা, সেটা আমার মনে হয় সারা পৃথিবীতেই এই সংক্রান্ত অ্যাওয়ারনেস বাড়ানো প্রয়োজন। আপনি দেখবেন এর মধ্যে 2004 সালে ব্রিটেন গভর্নমেন্ট একটি আইন করেছে, সেখানে হচ্ছে শিশু মেয়েদের কি করে নিরাপত্তা বাড়ানো যেতে পারে। তার মানে কি আপনারা বলতে চান যে ব্রিটেনে আইন শৃঙ্খলা অবস্থা অবনতি হয়েছে বলে ওটা করেছে? তা তো না, এটা হচ্ছে একটা জেন্ডার দৃষ্টিভঙ্গি, জেন্ডার বায়াস অ্যাটিটিউড, যে নারী মাতৃ ভোগ্য সামগ্রী। এইটা একটা সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক, এর সময় কাটাতে হবে। এটার সঙ্গে কিন্তু আপনার রাজ্য প্রশাসন, আইন কানুন, এগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়তো আরও দরকার, আরও তার উন্নতি দরকার। আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে, অনেক কমে এসছে আমাদের রাজ্যে অপরাধ। হয়তো সেটা সম্পূর্ণ জানি না নির্মূল করা যাবে কিনা, নির্মূল করা গেলে ভালো হতো। কিন্তু এটা একটা জেন্ডার বায়াসের প্রশ্ন আমার মনে হয়, এবং সেটাকে আমরা কিভাবে মোকাবিলা করছি সেটা দেখা, এবং এই সম্পর্কে সচেতনতা কত বাড়াতে পারছি। অঞ্জনবাবু কোনটা নিয়ে বলতে বলছে? এইটা প্রতিক্রিয়া যে ঘটনা ঘটছে, মুশকিল হচ্ছে উনি মুখ্যমন্ত্রী কিসে সন্তুষ্ট হবেন এবং সত্যি কতটা রক্ষিত হবে এই দ্বিধার মধ্যে পড়ে গেছিলেন। না, যেটা সুমন আমরা আলোচনার বিষয় যেটা আজকে বসেছি, যে দেখো এর অনেকগুলো দিক আছে। তো যদি সমস্যা বলো, আমাদের ওনারা এক্ষুনি বলেছেন বা এলাকার মানুষ যেটা বলছেন, এ কথা ঠিক যে ধর্ষণ একটা নারী নিগ্রহের একটা দিক,
সাধারণভাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যা রিপোর্ট সেটা সত্যি খুবই উদ্বেগজনক, এবং শুধু বাড়ছে না, তুমি যদি রেট অফ গ্রোথটা বলো তাহলে সেটা প্রায় মোর দ্যান 50%, 60% রেটে বাড়ছে। ধর্ষণের ক্ষেত্রে বিশেষ করে রেটটা খুব, টোটাল নারী নিগ্রহের নানা ধরন হ্যারাসমেন্ট বলো বা মলেস্টেশন বলো সেগুলো যেরকম বাড়ছে, কিন্তু গ্রোথ অফ রেট এত বেশি হারে বাড়ছে, এটা খুব উদ্বেগের। তবে বিষয়টা এই নয় যে শুধু সংখ্যার জন্য না, কিন্তু আমি সংখ্যার পাটে আসি। আজকে সূর্যবাবু সংখ্যার উল্লেখ কি করে করছেন, তার কারণ 2011-এ 1 নম্বর, 2012-এ 1 নম্বর নারী নিগ্রহের সন্দেহ নেই, কিন্তু এই ট্রেন্ড তো বাম জমানায় শুরু হয়েছে এবং 6 থেকে 3 থেকে 2 থেকে ধীরে ধীরে বেড়েছে। প্রতি বছর প্রায় গড়ে 3000 করে ঘটনা বেড়েছে। আমি সেটাই বলছি। পরপর দুবার নারী নিগ্রহে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার দেশব্যাপী অপরাধের তথ্যপঞ্জি পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। এনসিআরবি তথ্য অনুযায়ী 2012 সালে এ রাজ্যে মহিলাদের ওপরে অত্যাচার সংক্রান্ত 30,942টি মামলা দায়ের হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। নারী নিগ্রহের ঘটনা সারা দেশে যা ঘটেছে সেই তুলনায় পশ্চিমবাংলার অংশ হচ্ছে 13.7%। এটা মোটামুটি প্রমাণ করে যে এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি। এবার দেখে নেওয়া যাক আগের বছরগুলিতে পশ্চিমবঙ্গের ছবিটা কি ছিল। 2006 সালে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনে 12,785টি মামলা দায়ের হয়েছিল। পশ্চিমবঙ্গ ছিল ষষ্ঠ স্থানে। 2007 সালে পশ্চিমবঙ্গ উঠে আসে 3-এ। সে বছর এ রাজ্যে নারী নিগ্রহে 16,544টি মামলা দায়ের হয়। 2008-এও তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। নারী নির্যাতনের 20,912টি মামলা দায়ের হয়। 2009-এ এক ধাপ উঠে এসে দ্বিতীয় স্থান পায় এ রাজ্য। সে বছর নারী নির্যাতনের 23,307টি মামলা দায়ের হয়। 2010-এও দ্বিতীয় স্থানে থাকে পশ্চিমবঙ্গ, মোট 26,125টি মামলা দায়ের হয়। 2011 সালে নারী নির্যাতনের নিরিখে ফার্স্ট বয় হয় পশ্চিমবঙ্গ, 29,113টি মামলা দায়ের হয়। 2012-তেও প্রথম স্থান ধরে রাখলো রাজ্য, নারী নির্যাতনে 30,942টি মামলা দায়ের হয়েছে। যদিও রাজ্য পুলিশের ডিজির দাবি রিপোর্টের ভুল ব্যাখ্যা হচ্ছে। মোস্ট হিনাস ক্রাইম যেটা বলা হয় দ্যাট ইজ রেপ, সেটা এবারে ওয়েস্ট বেঙ্গলে অনেক কমে গেছে। লাস্ট কম্পারেটিভ ডেটাতে আমাদের 2012-এ 1978 ফিগারটা আসছে, যেখানে গত বছরের 2317 ছিল। ফিগার অফ রেপ হ্যাজ কাম ডাউন কনসিডারেবলি। তারপরে আমরা অনেকগুলো ডিসক্লেমার এনসিআরবি-কে দিতে বলেছিলাম, ওদের ডিজিকে আমরা লিখিতভাবে দিতে বলেছিলাম, বাট দে রিফিউজ টু পাবলিশ দোজ ডিসক্লেমার্স। এবার দেখে নেওয়া যাক ধর্ষণের অভিযোগের নিরিখে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে। 2006-এ ধর্ষণের অভিযোগের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। 1,731টি অভিযোগ জমা পড়েছিল। পরের বছরও দ্বিতীয় স্থান ধরে রাখে রাজ্য। ধর্ষণের অভিযোগের সংখ্যা বেড়ে হয় 2,106টি। 2008-এও 2 নম্বরে বাংলা। এবারে ধর্ষণের অভিযোগের সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,263। 2009-এ এ রাজ্যে ধর্ষণের 2,336টি মামলা দায়ের হয়। রাজ্য তার দ্বিতীয় স্থান ধরে রাখে। 2010-এও পশ্চিমবঙ্গ দ্বিতীয়। ধর্ষণের অভিযোগের সংখ্যা 2,311। 2011-এ ধর্ষণের 2,363টি অভিযোগ দায়ের হয়। দেশের মধ্যে রাজ্য দ্বিতীয়। 2012-এ ধর্ষণের অভিযোগের সংখ্যা কমে হল 2,046। এবার তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এবিপি আনন্দ। নারী নিগ্রহে ফের ফার্স্ট বয় পশ্চিমবঙ্গ। তবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট বলছে রাজ্যে ধর্ষণের সংখ্যা কমেছে। যদিও রিপোর্ট এও বলছে কলকাতায় ধর্ষণের মামলার সংখ্যা 2012-এ বেড়েছে। 2006-এ কলকাতায় 38টি ধর্ষণের মামলা দায়ের হয়। ধর্ষণের অভিযোগের নিরিখে দেশের সবকটি শহরের মধ্যে কলকাতা ছিল 12 নম্বরে। 2007-এ কলকাতায় 44টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। কলকাতার স্থান ছিল 13। 2008-এ কলকাতায় ধর্ষণের মামলা কমে হয় 35। কলকাতার স্থান ছিল 16। 2009 সালে ধর্ষণের অভিযোগের নিরিখে 11 নম্বরে উঠে আসে কলকাতা, 42টি মামলা হয়। 2010 সালে কলকাতায় ধর্ষণের অভিযোগ কমে দাঁড়ায় 32। কলকাতার স্থান ছিল 17।
2011 সালে কলকাতায় 46টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়, কলকাতা স্থান একই থাকে অর্থাৎ 17। 2012 সালে কলকাতায় ধর্ষণের মামলা বেড়ে হলো 68। ধর্ষণের অভিযোগের নিরিখে দেশের সবকটি শহরের মধ্যে এক লাফে 11 নম্বর স্থানে উঠে এসেছে কলকাতা। এবিপি আনন্দ। আমি সেটাই বলছি যে এটা খুলতে খুবই খারাপ লাগে যে এনআরই দিয়েছে 25 নম্বর, ধর্ষণে 1 নম্বর। কিন্তু ঘটনা ধরো যদি বামফ্রন্টের 11 সালের আগে আমরা 2 নম্বর ছিল না 3 নম্বর ছিল, এটাই একমাত্র আলোচনার বিষয় হতে পারে। যদি দুজনও হয় না, তাহলে ওনারা সুমন বন্দ্যোপাধ্যায় বলবেন যে ধর্ষণের তাহলে কৃতিত্ব দাবি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ 11-2 ছিল, এবছর 3-এ নেমে গেছে। মানে আমি বলছি আমরা যদি তথ্য ঘাঁটি 11-1 থেকে আমি সংখ্যাটাই বলছি, আমি ব্যাপারটা ভেবে দেখো, ব্যাপারটা একটু সিরিয়াস। এখানে ধরো সংখ্যাটা বড় কথা না, এটা খুবই খারাপ 1 নম্বরে কেন বা 3 নম্বরে হলো, ব্যাপারটা তা না। দেখতে হবে যে এই ঘটনাগুলো সম্পর্কে সরকার, সমাজ, আমরা সবাই কিভাবে বিষয়টাকে ট্যাকেল করতে চাইছি, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি একটিও হতো, বলা হতো যে একটি কোনো হচ্ছে আমরা সন্তোষজনক, এটা কেউ বলতে পারে না। তাহলে এইটা দেখার ক্ষেত্রে দেখো, বা এই জঘন্য ঘটনা বাম আমলেও হতো বা তৃণমূল আমলেও হতো, বাম আমলের আগেও হয়েছে, এমন নয় যে, কিন্তু কোন আমলে হলো আমরা কিভাবে দেখতে পারবো এটাকে দেখা উচিত। একটা যেমন রয়েছে, দেখো এর একটা সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা দিয়ে তুমি শুধু বলছো, শুধু সংখ্যা দিয়ে নয়, আমরা কেউই সেটা বলছি না, তুমিও নিশ্চয়ই সেটা বলছো না। তাহলে একটা ট্যাকেল করতে গেলে সরকার কি ভাববে, এই সমস্যাটা সরকারের সঙ্গে সঙ্গে সরকার সমাজের অন্য প্রতিষ্ঠানগুলো কিভাবে ইনভলভ করতে চাইবে, সরকার ইনভলভ করতে চাক বা না চাক সমাজের অন্য প্রতিষ্ঠান আমরা কিভাবে ভাববো, সাধারণ নাগরিকরা কিভাবে ভাববো, এটা হচ্ছে খুব বড় কথা। এখন সরকার কি ভাববে, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ, কারণ সরকার তো অন্য প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে পারে, কিন্তু অন্যদেরও দায়িত্ব রয়েছে, একথা তোমাকে বলতে মানতেই হবে। এখন ধরো যে খারাপ লাগে কখন যে তুমি যখন একটা সমস্যা বলছো, তখন যদি সেটাতে তুমি শুধুই যদি আমরা পলিটিক্যাল ডিসকোর্স দিয়ে মেটাতে চাই, তাহলে মিটবে না, কখনো মিটতে পারে না। এবং সেই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসবে, এটা নিয়ে রাজনীতি করছেন। কখনোই আমরা অতীতে বলিনি যে আমাদের 2 নম্বর ছিল কি 3 নম্বর ছিল বলে এটা সন্তুষ্টজনক, এটা হতে পারে না। তোমরা দেখো, তুমি বিধানসভা রেকর্ড দেখো। কিন্তু আমি প্রতিতুলনা এই সরকার কি করেছে শুধু এর মধ্যে যদি না যায়, দৃষ্টিভঙ্গিটা তোমার কি করা হবে, এটা একটা জেনারেল কনসেনসাস বোধহয় আমাদের তৈরি করা দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, দেখো যে প্রথম যেটা করা উচিত না সেটা হচ্ছে যে এটাকে লঘু করে দেখানো। তুমি যদি শুধুই এটাকে কেন মানুষের লেগেছে, তুমি দেখছো যে বাবার রিয়াকশন, এলাকার মানুষের রিয়াকশন, তুমি বললে যে ওখানটা কোন রাজনৈতিক দল করে, কিন্তু দেখো রাজনীতি নির্বিশেষে কিন্তু মানুষের রিয়াকশনটা, বাবার রিয়াকশন, মায়ের রিয়াকশন, প্রতিবেশীর রিয়াকশন কমন, অভিন্ন। ওরা কি বললেন যে এটা সরকারের করা উচিত না, আমরা বলতে পারি, বা কারোরই ভাবা উচিত না যে ক্ষতিপূরণের মানদণ্ডে, শুধু এটা কোনো ক্ষতিপূরণ হয় না, ও যদি বেঁচেও থাকতো, ওকে খুন করা হয়েছে, সেটা হচ্ছে আরও বেশি অপরাধ। কিন্তু ধর্ষণ এবং খুন, এটার মধ্যে কোনটা বেশি অপরাধ এভাবে মাপা যায় না, ওসব সরকার আইন কি মাপবে আমি বলতে পারবো না। কিন্তু এখানে সরকার যদি ক্ষতিপূরণের মানদণ্ডে ভাবে, এইটা খুব ইনসেনসিটিভ। একটা এই কিশোরী যেরকম ধর্ষিতা হলো, এখন শুধু যদি ক্ষতিপূরণের টাকার মানদণ্ডে 30 বা 20, পুনর্বাসনের প্রশ্ন থেকে যায় ধর্ষিতা, কিন্তু সেটাকে 30 বা 20 নিশ্চয়ই সেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক উনি বলেছেন। কিন্তু যদি আমি এই মেটেরিয়াল টার্মে ভাবি, সেটা কিন্তু আর এক ধরনের সংবেদনশীলতাকে ধর্ষণ হয়ে যায়, সেটা করা উচিত না। এখানে দেখো ইনসেনসিটিভ কোথায়, কেন সরকারের দিক থেকে রাজনৈতিক মানদণ্ডেই শুধু দেখা উচিত। আমার মনে আছে কাটোয়ার ঘটনাটা, সমস্যাটা কোথায় বাড়ছে, সেখানে সেই ভদ্রমহিলা যিনি রেপড হলেন, তার স্বামী সিপিএম ছিলেন কি সিপিএম না, এটা খুব অসংবেদনশীল ব্যাপার, খারাপ। প্রথমত তার স্বামী দীর্ঘদিন আগে মারা গিয়েছিলেন, কিন্তু তার স্বামী কোন পার্টির, এটা দিয়ে বিচার করলে এটা খারাপ। আমি বলছি এই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু খারাপ। আমাদের প্রত্যেকেরই যেটা করা উচিত, বা ধরো সাজানো পার্ক স্ট্রিটের ঘটনার ক্ষেত্রে সমস্যাটা বাড়ছে কোথায়, কেন মানুষের একটু ক্ষোভ দেখা দিচ্ছে, বা ওনারাও যে বলছেন যে তোমার এটাকে সাজানো বলতে নেই, আমাকে তদন্ত করতে হবে। তো তদন্তের আগে আমি কেন সরকারের দিক থেকে বলবো, এই দেখো আজকে ডিজি যেটা বলেছেন, বলা উচিত, দেখিয়ে নেবো যে আজকে রাজ্যের ডিজি কি বললেন। অ্যাকশন তো নেওয়া হচ্ছে রিপিটেডলি, ওয়েল সেটা আপনাদের পারসেপশনে পারহ্যাপস ইট ইজ নট সো ব্যাড অ্যাজ ইউ থিঙ্ক, কিন্তু ডেফিনেটলি আমরা অ্যাকশন নিয়েছি।
অর্থাৎ যেটা বলছেন সেটা হচ্ছে সাংবাদিকদের পারসেপশনে, সাংবাদিকদের ধারণায়, সাংবাদিকদের উপলব্ধিতে জিনিসটা যত খারাপ আসলে তত খারাপ নয়। এই বয়ানটা আমি বলছি রাজনৈতিক বয়ান। আপনাদের পারসেপশনে মানে কি? আপনাদের পারসেপশনটাও তো একটা ব্যাপার, পারসেপশনটাই তো ব্যাপার। আমার সমাজের অন্য প্রতিষ্ঠান কি মনে করছে, বিদ্যুৎজনরা কি মনে করছেন, শিক্ষকরা কি মনে করছেন, গ্রামবাসী কি মনে করছেন, সাংবাদিক কি মনে করছে, সেই পারসেপশনটাকে সরকার কেন কনফ্রন্ট করবে সর্বদা? শুনতে পারো তো তুমি কি হচ্ছে সেখান থেকে। এই কনফ্রন্টেশনের মনোভাবটা বা তদন্তের আগেই বলে দিচ্ছে অবস্থাটা ভালো। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তো বলছে ভালো না, বলছে ভালো। একবার দ্রুত দেখে নেব যে সূর্যকান্ত মিশ্র ডিজির এই বক্তব্য নিয়ে ঠিক কি বলেছেন, এবং ডিজিকে নিয়ে এই প্রথম বিরোধী দলনেতা একাধিক মন্তব্য করেছেন আজ সাংবাদিক সম্মেলন। দেখাবো। সরকারের প্রতিক্রিয়া মানে হচ্ছে হিজ মাস্টার্স ভয়েসের প্রতিক্রিয়া, যা শোনা যাচ্ছে। যারা ইয়েস ম্যাম করেন, রাজনীতি করবেন তাহলে উর্দি ছেড়ে রাজনীতি করুন। উর্দি পড়লে আর ওইসব জায়গায় যে পদে আছেন সেই পদে, সেই চেয়ারে বসলে, তারা যে সার্ভিসে বিলং করেন সেই সার্ভিসে থাকলে এসব করা যায় না। এরকম ইয়েস ম্যাম করা যায় না। আর ডিজি কি বলবেন সেটা উনি ঠিক করে দেন। আর ডিজি ফোন করে বলেন ম্যাডাম এই বলেছেন আপনাদের এই করতে হবে। এইটা হচ্ছে পরিবর্তন। এই মুখ্যমন্ত্রী যিনি ডিজিকেও ওর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ডিজিকে ব্যবহার করেন। না, এইটা বললে কি হয়? এইটা তোমার ডিজি যদি এই কথাটা বলেন, বলা উচিত না। এই কারণেই একটা দুটো ঘটনা পরপর ঘটেছে। হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে এই ডিজির নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বাম আমলে এই ডিজি নিযুক্ত হয়েছেন। এটা রেখে দিয়েছে, এটাও ব্যাপার। তোমার মনে আছে কিনা জানি না, কাটোয়ার ঘটনার সময় রাইটার্সের একটা প্রেস কনফারেন্স, যাক এই প্রসঙ্গটা এখন আসুস না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না ব্যক্তি নিয়ে রেপ কি হয়েছে আলোচনা করলেন বাবু, আমি বললাম এই ডিজি ইনি ডিজি হয়েছে, ডিজি করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সরকারের দায়িত্বটা হচ্ছে যে তাদের আরেকটু সংবেদনশীল হোক, তাদের একটা দায়িত্ব আছে। কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলো যত রিঅ্যাক্ট করবে, অন্য প্রতিষ্ঠানগুলো বানতলার ঘটনা এরকম তো হয়েই থাকে। হ্যাঁ, সেই থেকে শুরু হলো, আমি লক্ষ্য করে দেখি তো, সেই থেকে শুরু হলো। আমি একটু বলতে, আমি আপনার রাজনৈতিক প্রতিক্রিয়ার উত্তর এখন দিচ্ছি না। আপনার রাজনৈতিক কথা, আপনি অরাজনৈতিক কথা পরে বলবেন, আমাকে বলতে দিন, আমার শেষ হয়ে বলছেন যে এখন এখানে রাজনৈতিক কণ্ঠস্বর। আমি আপনাকে পলিটিক্যালি কনফ্রন্ট করছি না, আমি আপনার রাজনীতি জানি। এখন এখানে ধরুন যে এখানে সরকারের মনোভাবটা সম্পর্কে সমালোচনাটা আমার এখানে। তাহলে অন্য প্রতিষ্ঠানগুলোকে কিন্তু সামাজিক উদ্যোগগুলোকে যদি সরকার জড়ো করতে চাইবে কি? পক্ষপাত দুষ্ট হলে সেটা পারবে না। আজকে সিরিয়াসনেসটা এখানেই যে সরকারের পক্ষপাত দুষ্ট হলে কিন্তু সরকার সামাজিক উদ্যোগকে উৎসাহ দিতে পারবে না, যে উদ্যোগটা অত্যন্ত জরুরি। সরকারের উদ্যোগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সামাজিক উদ্যোগটা গুরুত্বপূর্ণ। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি কি সেই উদ্যোগটাকে করবে এবং অপরাধীদের উৎসাহ দেবে। আমি সুমন বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো ডিজি যেটা বলছেন যে এখনো তত খারাপ নয়, এটাই মিন করছেন। আর কত ঘটনা ঘটলে বারাসাতে তত খারাপ ঘটনা রেজিস্টার্ড হবে মাননীয় ডিজি সাহেবের কাছে। আপনাদের দেখাবো যে গত কয়েক বছরে বারাসাতে কিভাবে একের পর এক ঘটনা ঘটেছে। ধর্ষণ, শ্লীলতাহানি, ছিনতাই থেকে শুরু করে প্রতিবেশীর সম্মান বাঁচাতে গিয়ে মত্ত যুবকদের মারে মৃত্যু। বারাসাত আছে বারাসাতেই। মূর্তিমান অপরাধ নগরী, নামেই প্রশাসনিক তৎপরতা। অপরাধের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী, আর তা রুখতে গিয়ে কার্যত অসহায় পুলিশ। 14ই ফেব্রুয়ারি 2011, মত্ত ইফটিজারদের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে খুন রাজীব দাস। 2রা আগস্ট 2011, পুলিশ সুপারের বাংলোর পেছনে সন্ধ্যায় পুলিশ কর্মী স্ত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা। 2রা সেপ্টেম্বর 2011, ছিনতাই রুখতে গেলে পুলিশকে লক্ষ্য করে শূন্যে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। 27শে জুলাই 2012, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কটূক্তি, প্রতিবাদ করায় প্রহরিত বাবা। 20শে আগস্ট 2012, ফের বারাসাতে ইফটিজিং, প্রতিবাদ করলে কিশোরীকে মারধরের অভিযোগ। 21শে আগস্ট 2012, বারাসাতের বামনগাছিতে পানশালার গায়িকাকে গণধর্ষণের অভিযোগ ব্যান্ড মাস্টার সহ 5 জনের বিরুদ্ধে। 29শে আগস্ট 2012, বারাসাতের গেঞ্জি মিল এলাকায় ফের ইফটিজিং এর অভিযোগ। 31শে আগস্ট 2012, বারাসাতের শীতলাতলা রোডে বৃদ্ধার বাড়িতে ঢুকে রিভলভার দেখিয়ে গলার হার ছিনতাই দুষ্কৃতীদের। 3রা সেপ্টেম্বর 2012, কদম্বগাছিতে মত্ত যুবকদের উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু চিকিৎসকের। 12ই জানুয়ারি 2013,
বামনগাছি এলাকায় কল সেন্টারের মহিলা কর্মীকে উদ্দেশ্য করে কটূক্তি ও তাঁর সহকর্মীকে মারধরের অভিযোগ। 15ই জানুয়ারি 2013 ইট ভাটার পাশে মহিলা খুন। 1 ফেব্রুয়ারি 2013 কাঁচকল এলাকায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদ করে প্রহরিত বাবা ও দাদা। 4 ফেব্রুয়ারি 2013 কিশোরীকে ইফটিজিং এর অভিযোগ। 11 ফেব্রুয়ারি 2013 চলন্ত অটোয় গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। 24 ফেব্রুয়ারি 2013 শ্লীলতাহানির হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরিবিদ্ধ হওয়ার অভিযোগ। 17 এপ্রিল 2013 জেলা শাসকের বাংলোর সামনে আক্রান্ত মহিলা। 31 মে 2013 বারাসাতের রঙ্গপুরে গুলি করে যুবক খুন। 4 জুন 2013 পুলিশ সুপারের বাংলো চত্বরে মাধ্যমিক পরীক্ষার্থীর সর্বস্ব ছিনতাই। 7 জুন 2013 কামদুনি গ্রামে ছাত্রীকে গণধর্ষণের পর খুন। 8 জুন 2013 বৃদ্ধার গলা থেকে হাড় ছিনতাইয়ের চেষ্টা। তবে বারাসাতের অপরাধের এই লম্বা খতিয়ানও সম্ভবত যথেষ্ট নয় রাজ্য পুলিশের ডিজির কাছে। রিপিটেড অ্যাকশন তো নেওয়া হচ্ছে, রিপিটেডলি ওয়েল সেটা আপনাদের পারসেপশনে পারহ্যাপস ইট ইজ নট সো ব্যাড অ্যাজ ইউ থিঙ্ক, কিন্তু ডেফিনেটলি আমরা অ্যাকশন নিয়েছি। এই বারাসাতেই ইফটিজিং এর ঘটনায় একসময় অভিযোগকারিনীকেই কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ইফটিজিং এটা প্রাচীন ঘটনা, এটা বহু যুগ থেকে চলে আসছে, এটা কোনো নতুন ঘটনা নয়। এবং এটার প্রিপারেশনের জন্য, এটার কারণের সঙ্গে কিছুটা তো মহিলারাও জড়িত থাকেন। তাদের স্কার্ট সাইজ, তাদের ড্রেসেস চেঞ্জ হচ্ছে যুগ অনুযায়ী, সেটা ডেফিনেটলি মনোরঞ্জন কারের জন্য, নিশ্চয়ই পুরুষের জন্য। সব মিলিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে বারাসাত এখনো ততটা বিপজ্জনক না হলেও খতিয়ানটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কার ধারণা ঠিক আর কার ভুল। এবিপি আনন্দ। সুমন, আমার আরেক সুমনের কথা মনে পড়ছে, কবি সুমনের একটা গান আছে না, যে কত মানুষ মরলে তুমি মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এটাও যদি ডিজির কাছে তত খারাপ না হয়, তাহলে কত ঘটনা ঘটলে তত খারাপ হয় না। এটা হবে যদি বিদ্যুৎজনেরা রাস্তায় নামে। এই যে তুমি বলছিলে, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে হ্যাঁ, সুচিত্রা বলল যে রিজওয়ানের সময় যেভাবে রাস্তায় নেমেছিল নন্দীগ্রামের সময়, ডেফিনেটলি। কিন্তু এখনো কিন্তু যারা যাবার তারা কিন্তু কামদুনি গ্রামে যাচ্ছেন, ইন্ডিভিজুয়ালি যাচ্ছেন এবং সংগঠন থেকেও যাচ্ছেন। ওই মেয়েটির বাড়িতে কিন্তু বুদ্ধিজীবী মঞ্চ থেকে যাওয়া হয়েছে, এপিডিআর থেকে যাওয়া হয়েছে, সুনন্দ বাবু অধ্যাপক উনি গেছেন, উনি ওনার ঠিকই বলেন, কিন্তু সেই সংখ্যাটা নন্দীগ্রাম, আমি মানছি নন্দীগ্রামের সময় যে, শোনো আমি তোমাকে একটা কথা বলছি না, আমি কোয়ান্টিটিভ শুধু বলছি না, কোয়ালিটি। অনেকেই আর যাচ্ছেন না তখন যারা সামনের সারিতে ছিলেন। এটা তো আমরা জানি। আমাকে আজকে রাস্তাতে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আপনি যাদের সাথে লড়াইয়ে নেমেছিলেন তারা এখন কোথায়। তা আমি বললাম, লড়াইয়ে যদি আমি থাকি, আমার পাশের লোক পাল্টে গেলেও কিছু লোক পাবো। হ্যাঁ, এবং প্রত্যেক সময়তেই কিন্তু এটা হয়। আর আরেকটা কথা আমি বলি ওনার কথার সূত্র ধরে, অঞ্জনবাবুর কথার সূত্র ধরে, দেখো এই যে সিভিক বডিজ গুলোকে এখন সরকারের তাবেদার করে দেয়। সুনন্দা মুখোপাধ্যায় আজকে যে কথাটা বলেছেন, আমি একদম মানে ভীষণ আপত্তি জানাচ্ছি। উনি প্রথম বলছেন যে গোটা বিশ্বের কথা, হ্যাঁ না, উনি বলছেন যে এই সুচিতা যেটা বলছিল যে রাজস্থানে এ হয় না না এইগুলো, ঠিক আছে। যদি এই উনি ওয়েস্ট বেঙ্গলের উইমেন্স কমিশনের চেয়ারপারসন, উনি বলছেন যে রাজস্থানে হয় না। ওর তো রাজস্থান দিয়ে কনসার্ন, ওকে জিজ্ঞেস করা হয়নি, ওকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এত হচ্ছে কেন। আর রাজস্থানের যা সামাজিক স্ট্রাকচার, রাজস্থানের যে সামাজিক রাজনৈতিক ইতিহাস, সেটা কি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মেটে? আমি পশ্চিমবঙ্গের ঘটনার সঙ্গে খাপ পঞ্চায়েত তুলনা টানবো কেন? অনেক কিছু হয়ে যাবে। আমি উঁচুটার সঙ্গে টানবো না। আমি ফেল করা ছাত্রী, আমি আরেকটা ফেল করা ছাত্রীর সঙ্গে আমার তুলনা টানবো। আমি যে পাস করেছে, যে ফার্স্ট হয়েছে, তার সঙ্গে আমার তুলনা নেই। বড় কথা, তাদের ওখানে যদি হয়ও, তাহলেও আমার এখানে হবে কেন? আর না, উনি ওটাকে সাফাই দিচ্ছেন। আমার রাগ হচ্ছে এইটা যে উনি উইমেন্স কমিশনে মেয়েদের প্রতিনিধি হয়ে কথা বলবেন, তা না বলে উনি সরকারের প্রতিনিধি হয়ে বলছেন, যে সাফাই দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের থেকে রাজস্থানে বেশি।
সুমন, দেখুন যে ঘটনা মানে বারাসাতে ঘটেছে মানে নৃশংসতম ঘটনা। দিল্লির ঘটনাটাকেও আমরা নৃশংস বলি, এটাও মানে মাত্রা কিন্তু মানে সাংঘাতিক মাত্রা। এরকম নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে এবং বারাসাত কিন্তু এটা সত্যি একটা এই রাজ্য সরকার বা বলুন বা আগে থেকেই এটা চলছে, যে রাজীব দাসের ঘটনা থেকে ধরুন একটা বিরাট একটা বড় জায়গা তৈরি হচ্ছে, যে জায়গা নিয়ে রাজ্য সরকারকে অবশ্যই কনসার্ন হতে হবে। আপনি নৃশংস বলছেন সোহনবাবু, আপনি বোলান্তিদের সঙ্গে রাস্তায় নামবেন না? রাস্তায় নামার প্রশ্নটা তো পরে, কারণ আগে যে জিনিসটাকে আমরা দেখি যেটা এটা একটা সামাজিক ব্যাধি, এর কোনো চটজলদি সমাধান নেই। আমরা আজকে যদি প্রতিবাদ করলাম মানে পরের দিন বন্ধ হয়ে গেল তা নয়। এবং এই যে ব্যাপারটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। এই কারণেই বলছি যে কথাটা বারবার ধরে উঠে আসছে যে এই ঘটনা ক্রমশ বাড়ছে। এই ঘটনা ঘটা যেটা আপনি বললেন যে এই ঘটনার সূত্রপাত কিন্তু বহুদিন আগে থেকে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে যে 2003 সাল থেকে সূত্রপাত তো পৌরাণিক যুগে। আমি বলি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক অতীতে যদি দেখি যে 2003 অনওয়ার্ডস ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে যে এই নারী সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গে বাড়ছিল এবং 2008, 9, 10-এ ক্রমশ তার মাত্রা বাড়া এবং তার যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে তার যে মানে উচ্চতায় আরোহণ সেগুলো কিন্তু ঘটছিল। ফলে আজকে যে সরকারের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, যে নতুন সরকার ক্ষমতায় এসছে 2011, এখন দেখুন যে ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দিল্লিতে যে ঘটনা ঘটেছিল তার জন্য আমরা কখনোই শীলা দীক্ষিতকেও দায়ী করতে পারি না বা সোনিয়া গান্ধীকেও দায়ী করতে পারি না। এখন সামগ্রিকভাবে এই ঘটনাগুলো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছুটে গেছিলেন, আইন হয়েছিল এবং সেখানে যে একটা গণবিক্ষোভ দেখেছিলাম খুব আশ্চর্যজনকভাবে, এখন কিন্তু সেই ধরনের মানে অন্তত বিশেষত যেটা সৌগত রায় বললেন খুব মানে সচেতনভাবে বলেছেন যে গ্রামের ঘটনাগুলো হয়তো আমাদের অতটা ভাবায় না, এর মধ্যে কিন্তু সবাই আমরা জড়িত। এটা আমি কারোর প্রতি দোষারোপ করছি না, আমিও তার মধ্যে ব্যক্তিগতভাবে দোষী। সুতরাং আজকের যে পরিপ্রেক্ষিত, এই পরিপ্রেক্ষিত সম্পর্কে দুটো জিনিস আমাদের ভাবতে হবে, যে সরকার কি ভাবছে, সরকার কিভাবে দেখছে। এখন দেখুন ঘটনা ক্রমশ বাড়ছে, এর একটা অন্যদিকও রয়েছে কিন্তু, যেটা হচ্ছে যে মানুষের সামাজিক সচেতনতা বাড়ছে। আজকে নারী নিগ্রহ হলে বা এই ধর্ষণের ঘটনা ঘটলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ তারা তাদের যে লজ্জা, সেই লজ্জা ছেড়ে তারা নথিভুক্ত করছে, তাদের অপরাধ নথিভুক্ত করছে। এই প্রবণতাটা এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। 4 দিন ঘটে গেল, অলমোস্ট 5 দিন হতে চললো। একটা যেটা একেবারে সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে দাবি তুলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি কেন পাবো না। বিবৃতি দেয়া বা না দেওয়ার থেকেও বড় গুরুত্বপূর্ণ ঘটনা সেখানে প্রশাসন কি করেছে। প্রশাসন কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত মানে প্রায় বোধহয় গ্রেপ্তারের সঙ্গে 20 ছাড়িয়ে গেছে। প্রশাসন সামগ্রিকভাবে তারা কিন্তু এই ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনি যদি পার্ক স্ট্রিট থেকে ধরেন 2007 সালে আমার কাছে পরিসংখ্যান আছে যে প্রত্যেকটা জায়গায় 7টা যে গুরুত্বপূর্ণ ঘটনা পার্ক স্ট্রিট থেকে যদি দেখেন, বরানগর, কেতুগ্রামের ঘটনা যে কথাটা উনি বললেন, সেখানেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে ধৃতরা জেল হেফাজতে। এবং দুটো জায়গায় রূপনারায়ণপুর পলিটেকনিকের যে ঘটনা, সেখানেও মূল অভিযুক্ত ধরা পড়েছে, সেখানে চার্জশিট দেওয়া হয়েছে। এবং সাঁতরাগাছির যে ঘটনা, যেটা নিয়ে বহুদিন ধরে অভিযুক্ত ধরা পড়ছিল না, তারাও ধরা পড়েছে। এখন সরকার কিন্তু চেষ্টা করছে। এটা কি আপনি পার্ক স্ট্রিট এবং কাটোয়ার ঘটনার যা বলা হয়েছিল মহাকরণ থেকে সেটা ধরেই বলছেন? না, আমি ধরের কথা বলছি না, কারণ যখন বলা হয়েছিল পার্ক স্ট্রিটের একটা তো অন্য দিক রয়েছে, কারণ পার্ক স্ট্রিটে প্রাথমিক যে ঘটনাটা ঘটেছিল, বক্তব্যটাকে যদি আমি দূরে সরিয়ে রাখি, আমি যদি বক্তব্যটাকে না দেখি প্রশাসন কিভাবে রিঅ্যাক্ট করেছে, প্রশাসন ধরেছে কিনা, আপনি বলছেন পুলিশ অ্যাকশন হয়েছে, যেটা বলছেন না আজকের পরিস্থিতিতে শুনুন, আজকে আপনি বলতে পারেন যে সারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যেখানে যত অপরাধ ঘটছে সেই অপরাধ প্রশাসন সজাগ হলে সমস্ত অপরাধ আপনি বন্ধ করতে পারবেন? খুব স্বাভাবিকভাবে আমাদের এই দায়িত্বগুলো আমাদের নিজেদেরও। আজকেও আমরা পারিবারিক দিক থেকে আমাদের যে সম্পর্কগুলো
ভাঙছে বা আর্থসামাজিক প্রেক্ষাপট, আমরা যে শিক্ষা আমাদের সন্তানদের দিচ্ছি তার মধ্যেও কিন্তু এর রুট খুঁজতে হবে। আজকে আমরা নারীকে কিভাবে দেখছি সেটার দিকে দৃষ্টিভঙ্গি দিতে হবে, পরিবারগুলো ভাঙছে এগুলোর দিকেও দৃষ্টি দিতে হবে। অর্থাৎ একটা সামাজিক ব্যাধির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ফয়দা তোলার যে চেষ্টা, যেটা আপনি বলেছেন সেটাকে আমিও সমর্থন করি, যে এই ঘটনাগুলোকে শুধু সরকারের উপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফয়দা তোলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসন তৎপর, রাজ্য সরকার। আপনি কি এটাও বলবেন যে সিঙ্গুরে যে ঘটনা ঘটেছিল তার রাজনৈতিক ফায়দা এই রাজ্যের কোনো রাজনৈতিক দল পায়নি? না, সেটা রাজনৈতিক, শুনুন, সেই পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই তার রাজনৈতিক সুবিধা নিশ্চয়ই কোনো একটা দল পেয়েছে, এটা অস্বীকার করলে হবে না, সেটা আমরা ইতিহাসকে অস্বীকার করতে পারি না। কিন্তু সামগ্রিকভাবে এই তখনকার বিরোধীদের দেখে যদি আজকের বিরোধীরা শেখে, যদি আমরা সংশোধন করতে চাই তাহলে কিন্তু শুধু রাজনীতি করলে হবে না, এর মধ্যে তাতে আমাদের প্রত্যেকে কিন্তু আপনি বলছেন এই নিয়ে রাজনীতির চেষ্টা নক্কারজনক, কিন্তু আমি বলছি আজকের বিরোধী দল যদি বলে যে সিঙ্গুরের সময় তাপসী মালিক ঘটনার সময় ওই ঘটনা থেকে ওইটা থেকে আমরা শিখছি, জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, পরে অনেকটা বড় প্রেক্ষাপট সেটি। আর এইটা একটা মেয়ে, যে মেয়েটা ওই রকম একটা অবস্থা থেকে কলেজে গেছে, তাকে কম্পিট করতে হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে। সেই যে ছেলে মেয়েদের পেছনে 6টা করে মাস্টারমশাই এক গ্লাস করে দুধ নিয়ে তাদের এরকম সংখ্যাই বেশি সারা পশ্চিমবঙ্গে, তারা কম্পিট করছে ওই মেয়েদের সঙ্গে। এই ধরনের সংখ্যাই বেশি। পারি না যে এই রকম একটা মেয়েকে কি একটা একটা উন্নতি ঘটেছে, সেটা সাজানো ঘটনা বলেনি সরকার এখনো অবধি। নিবেদন সরকার কথাই বলেনি। কথা হচ্ছে যে আদৌ যে ঘটনাটা ঘটেছে কিনা এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আদৌ এসব আদৌ হয়েছে কিনা বারাসাতে। আমরা হচ্ছে সরকার বান্ধব লোক, এই সরকার বান্ধব লোক যারা তারা আমরা মনে করি যে এই ঘটনা যদি বাই চান্স ঘটে যায় আমার সরকারের আমলে, তাহলে প্রথমেই আমার একটা বিশ্ববিখ্যাত চলে আসে। নাইজেরিয়ায় 1919 সালে যা ঘটনা ঘটেছিল এর তুলনায় এটা কিছুই না, এটা প্রথম কথা। 2 নম্বর হচ্ছে একদম আমি বলছি আপনাকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট যখন আমি নিজে দাখিল করি বিধানসভায়, তখন সেদিন মুখ্যমন্ত্রী, মাননীয় সেদিনের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওটা অ্যামনেস্টি নয়, ওটা ন্যাস্টি। আমি বললাম সব ঠিক, কিন্তু 42 পাতার রিপোর্টে প্রত্যেকটা ছত্রে সব কিছু বলার পর সরকারের কাছে ওরা চিঠি পাঠিয়েছিল। সরকার চিঠির উত্তরে এত বড় একটা জ্ঞান দিয়েছিলেন যে এই সাম্রাজ্যবাদ ইত্যাদি ইত্যাদি, এবং তার ফলে ওরা সেই চিঠি শুদ্ধ সেটা প্লেস করে দেয়। কিন্তু আমি এইটুকু বলবো, তখনও এইটুকু গণতন্ত্র ছিল, এইটুকু শেষ একেবারে চুইয়ে পড়তে পড়তে এইটুকু গণতন্ত্র ছিল। আজকে তো এখানে দাঁড়িয়ে আমরা গণতন্ত্রের স্মরণ সভা তৈরি করছি, তো গণতন্ত্রের স্মরণ সভা এটা, যেখানে আমরা কার্যতভাবে দেশ, সমাজ, রামমোহন রায়, বিদ্যাসাগর এখানে চলে যাই যখন আমার আমলে এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, এবং তার সঙ্গে সঙ্গে এতগুলো কমিশনারিয়েট তৈরি করার ফলে পুলিশ কি কার্যত সাংঘাতিক রকমের এফেক্টিভ। এবং আরেকটা কথাও বলি, অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন এবং ঘৃণা হয় আমার যারা এই কথাগুলো বলেন যে অমুক জায়গায় রেকর্ডেড হয় না। উনি প্রমাণ করতে পারবেন রাজস্থানে গিয়ে রেকর্ডেড হয় না? প্রমাণ করতে পারবেন? অনেক এনজিও এখন কাজ করছে। না, বড় কথা হচ্ছে উনি প্রমাণ করতে পারবেন কোন জায়গায় রেকর্ডেড হয় না? মহারাষ্ট্রে রেকর্ডেড হয় না? মহারাষ্ট্রে খুব ভালো রেকর্ড হয়। জানে না গুজরাটে রেকর্ডেড হয় কিনা? সেইখানে দাঁড়িয়ে আমি 1 নম্বরে দাঁড়িয়ে আছি, সেখানে এই নির্লজ্জতা আমাকেই কেবলমাত্র মানায় সরকার বান্ধব। আমি কেবলমাত্র বলতে পারি যে এই ঘটনা কিন্তু রেকর্ডেড হচ্ছে না। আমরা একমাত্র লোক যারা রেকর্ড করে দেখাচ্ছি, তাই আমরা আজকে প্রথম হচ্ছি। আজকে দাঁড়িয়ে যখনই রাইটার্সের পোডিয়াম থেকে বা আপনারা বলছিলেন, যারা বলছিলেন বুদ্ধিজীবীরা কোথায়, বুদ্ধিজীবীরা ভয়ঙ্কর ব্যস্ত এখন। এরকম 2-4 জন বুদ্ধিজীবী যারা এখানে উপস্থিত হওয়ার মতো, তাদের হাতে কোনো কাজ নেই, লেখার কাজ নেই, কিচ্ছু কাজ নেই, চুপচাপ এখানে চলে এসছে। ঠিক তাই, রাইটার্সে গিয়ে বসে আছি। হ্যাঁ, রাইটার্সে গিয়ে বসে আছেন, লেখালেখি, পুজো সংখ্যা মাথার উপরে, এইসব ওসব কোনো কাজ নেই। একমাত্র এখন বুদ্ধিজীবীরা ভয়ঙ্কর চিন্তিত 50,000 টাকা নিয়ে কোন কমিটির কোন মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য। তার জন্য বুদ্ধিজীবীরা ব্যস্ত। বঙ্গবিভূষণ কবে দিচ্ছেন, কাকে কাকে দেবেন, তার জন্য ইদি আমিন
ইদি আমিনের জীবনীটা পড়ে আমি অবাক হয়ে গেছিলাম। ইদি আমিন বলতো যে আমি কিন্তু মানুষের পাহারাদার। তথাগতটা কি কোনো এর পাচ্ছেন যোগাযোগ পেলে কিন্তু খুব খারাপ হবে। আমি একই জিনিস দেখতাম এবং ইদি আমিন দিল্লির দর্শন, এবং ব্যাপারটা হলো কি, এই যে ইদি আমিন করেছিলেন চালু, এই যে অ্যাওয়ার্ড ফাংশন, একে টাকা দিলাম, একে একটা ব্যাচ দিলাম, একে অমুক ব্যবস্থা করে দিলাম, পরপর করেছিলেন। আমরা শুধু অপেক্ষা করছি কবে বিরোধীদের মাংস খেয়ে ফেলা হবে, সেটার জন্য অপেক্ষা করতে পারি, আদারওয়াইজ আর কিছু অপেক্ষা করার মতো আমাদের মানসিক অবস্থা নেই। যারা বলছেন না এই যে ভাগ করে যে গ্রামীণ এবং শহর, আমি সৌগতদাকে প্রচণ্ডভাবে স্বাগত জানাচ্ছি। আসলে উনি দলের মধ্যে সেই অবস্থায় আছেন যেখানে দাঁড়িয়ে ওনার শিক্ষা দীক্ষা, ওনার আর্লি প্রেসিডেন্সি কলেজের ছাত্র আন্দোলন আর তাকে চুপচাপ থাকতে দিচ্ছে না। উনি বলছেন যে এবার নামুন গ্রামের জন্যও বুদ্ধিজীবীরা রাস্তায় সমবেত হন, এটাই তো পরিষ্কার কথা। এবং কোনো রকমের ব্যাপার নেই যে কে কোথা থেকে, গ্রাম থেকে আসছে আর শহর থেকে আসছে, কেউ অর্গানাইজ করে দেবে না। একটা জিনিস ঠিক, এটা আমি বুঝি, এটা বোলান্দি জানেন এবং সুচিত্রা দিকেও আমি জানেন, তাদেরও বলি যে একটা স্বপ্ন তো মানুষ দেখেছিল, বুদ্ধিজীবীরাও একটা স্বপ্ন দেখেছিল যে এই স্বপ্নটা পাবো বলে যায়নি। এটা আমি একবারে বলবো, স্বপ্নটা না, আমি বলছি এর মধ্যে খণ্ডিত অংশ চলে গেছে, যাক, কিন্তু এই স্বপ্নটা দেখে কিন্তু কিছু মানুষ বা রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গেই তারা গেছিলেন। তাতে সুবিধা হয় কি, একটা সুবিধা হয়, রাজনীতির পক্ষে যদি এটাকে সরিয়ে রাখা যায়, আপনার পতাকাটাকে, তুমি জানো, তাহলে কিন্তু মানুষ অনেক সমবেত হয়। বুদ্ধিজীবীরা রোজ তো আর গিয়ে মানুষ সমবেত করতে পারেন না, তাদের কলম আছে, তাদের চিত্রাঙ্কন আছে, তাদের বিভিন্ন বিষয় আছে, এবং তার ফলে এই কাজটা যারা করেন তারাও বা এখানে অপাঙ্ক্তেও থাকবেন কেন, যদি কেউ রাজনীতির ফয়দা, যেটা বোলান্দি বলেছেন, রাজনীতির ফয়দা ঠিক নয়, রাজনীতির এই স্বপ্নটা, পাল্টানোর স্বপ্নটা, এটা আপনারাই কিন্তু নিরপেক্ষভাবে দেখিয়েছিলেন মানুষকে, এবং তাই জন্য তারা স্বপ্নটা দেখেছিল দলমতের ঊর্ধ্বে দাঁড়িয়ে। সেখানে একটা এখনো লোকে বলে, জানেন তো, যে বোলান্দি তখন কি বলেছিলেন, মানে কি উত্তর দিতে পারি না। একইভাবে আপনাদের এই স্বপ্নটা দেখাতে হবে, আপনাদেরই স্বপ্নটা দেখাতে হবে, সেখানে আপনাদের নিশ্চয়ই বাছাই করার কাজটা স্ক্রিনিং কমিটি আরেকটু শক্ত হওয়া দরকার, কিন্তু এটা ঠিক, স্বপ্নটা আপনাদের দেখাতেই হবে। আমি তথাগতদার কাছে যাব এই তথ্য নিয়ে যে এই যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, একেও কিন্তু রাজ্যের তরফ থেকে গত 6 মাস কোনো রকম তথ্য পাঠানো হচ্ছে না, বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য যাওয়ার দরকার গেছে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে এই টানাপোড়েনটাও দীর্ঘ সময় ধরে চলেছে। তথাগতদা, এর কারণ আমি জানি না, হয়তো আমাদের রেকর্ড খুব ভালো, এনসিআরবির রেকর্ড খারাপ, আমরা কেন এনসিআরবির সংস্পর্শে আসবো, আমাদের রেকর্ডে ছোঁয়াচ লেগে যাবে, এরকম একটা কোনো ধারণা হতে পারে না। আমার একটা জিনিস, আমি তো সকলের শেষে বলছি, আমার একটা জিনিস শুনে খুব খারাপ লাগছিল যে এখানে রাজনৈতিক মানুষ যারা আছেন এবং যাদের আমরা টিভির পর্দায় খানিকক্ষণ আগে দেখলাম, তাদের সকলের মুখে একটা জিনিস দেখছিলাম যেটাকে নির্বেদ খুব উচিতভাবে বিশ্ববিখ্যাত বলে ব্যাখ্যা করেছি। মানে প্রত্যেকে থিওরাইজিং করছেন, প্রত্যেকে একটা বিশাল তত্ত্বের অবতারণা করছেন, এর মধ্যে যে সমাজের কি অন্তঃশৈলা স্রোত বয়ে যাচ্ছে এবং তার থেকে যে কিসের উদ্ভব হচ্ছে এবং সেটা যে কিভাবে সেই স্রোতটাকে যথাস্থানে যাতে মরুপথে হারালো ধারা হয়ে না যায় তার জন্য কি করা প্রয়োজন, পরিবারের তরফ থেকে কি করা প্রয়োজন, সমাজের উচ্চ অংশের নিম্ন অংশের ভালোর জন্য উচ্চ অংশের কি করা প্রয়োজন, এসব বহু থিওরাইজিং আমি শুনলাম। কিন্তু আসল কথাটা, মানে যেটা প্রক্সিমেট কজ যেটাকে বলে, যেটা সরাসরি কারণ, যে প্রশ্নটা সুচিত্রা দিয়ে একদম গোড়ায় তুলেছিলেন সেটার উত্তর কেউ দিল না। দুটো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে কেন এত নারী ধর্ষণের ঘটনা ঘটছে এবং বিশেষ করে বারাসাতে কেন এত ঘটছে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন এর বিরুদ্ধে বুদ্ধিজীবীরা সমবেত হচ্ছেন না। এই নারী ধর্ষণের ঘটনা ঘটছে কেন তার কারণ খুব পরিষ্কার, তিনটে পক্ষ আছে এর মধ্যে। 1 নম্বর পুলিশ, 2 নম্বর রাজনীতিক এবং 3 নম্বর অপরাধী।
এই তিনটে পক্ষ চিরকালই ছিল, কিন্তু এই তিনটে পক্ষের ত্রহস্পর্শের ফলে এই জিনিস আজকে দাঁড়িয়েছে। আজকে পশ্চিমবঙ্গের একটা প্রেক্ষিত সকলকে মনে রাখতে হবে, ভারতবর্ষে কোনো জায়গা নেই, কোনো অঞ্চল নেই, কোনো রাজ্য নেই যেখানে মানুষের জীবনের প্রতি ক্ষেত্রে এরকমভাবে রাজনীতি ঢুকে গেছে। হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে, হাসপাতালে রুগী ভর্তি থেকে আরম্ভ করে, রাস্তায় ইট বেছানো থেকে আরম্ভ করে, কোন স্কুলে আমি ছেলে মেয়েকে পড়াবো সেটার থেকে আরম্ভ করে, পৃথিবীর কোনো জায়গা বাদ নেই যেখানে রাজনীতি নেই, এবং এটা বামেদের অবদান। অনিল বিশ্বাস খুব পরিষ্কারভাবে কথাটা বলে ফেলেছিলেন একবার, যে রাজনীতির বাইরে কিছু হয় না। এই যে রাজনীতি জীবনের প্রতি ক্ষেত্রে ঢুকে গেছে, এর ফলে একটা অপরাধীদের মধ্যে রাজনীতি চলে এসছে। এই অপরাধীদের সঙ্গে রাজনীতির সংযোগ এবং তার সঙ্গে পুলিশের সংযোগ, এই ত্রহস্পর্শের ফলে এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে। এই নরপশুরা চিরকালই ছিল, পুলিশও ছিল, রাজনীতিকও ছিল, এবং এমন কথা তো নিশ্চয়ই বলা যাবে না পুলিশ বন্ধ করে দিতে হবে বা রাজনীতিক বন্ধ করে দিতে হবে, কিন্তু নরপশুদের দমন করতে হবে, এবং সেটার জন্য এদের মধ্যে এই ডিসকানেক্ট সৃষ্টি করতে হবে। অর্থাৎ পুলিশ থেকে, নরপশুদের থেকে পুলিশ এবং রাজনীতিকে বিচ্ছিন্ন করতে হবে। এই বিচ্ছিন্ন করার জন্য একটা খুব যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে, একটা বড় রকম, একটা খুব ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে হবে প্রশাসনের মধ্যে। প্রশাসনের মধ্যে যদি এই জিনিসটা আনা যায়, যেটাকে আমি বিরাজনীতিকরণ বলি, ডিপলিটিসাইজেশন অফ দ্য পলিটি, সেটা যদি করা যায় তাহলেই এই জিনিস সম্ভব একমাত্র, তাছাড়া সম্ভব নয়। আজকে মমতা ব্যানার্জি, সিপিএম যা করেছিল অক্ষরে অক্ষরে তাই পালন করছেন, সেই একই রকম, সে একই পদক্ষেপে, আমি যে জন্য মেধাবী ছাত্র বলি, প্রতিটি পদক্ষেপ একেবারে অনুসরণ করে যাচ্ছেন। একই রকম দলবাজি, একই রকম পুলিশ প্রশাসনকে অপব্যবহার, সেই পঞ্চায়েতে একইভাবে সমস্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি। প্রত্যেকটি জিনিস 2003 সালে আমরা সিপিএম এর আমলে পঞ্চায়েত নির্বাচনে যা দেখেছি, আজকে 2013 সালে তৃণমূলের আমলে পঞ্চায়েত নির্বাচনে তাই হয়ে চলেছে। অতএব কোনো পরিবর্তন তো হয়নি, খালি মানুষের পরিবর্তন হয়েছে। মমতা ব্যানার্জি একবার বলেছিলেন যে আমরা বাম বিরোধী নই, আমরা বাম ফ্রন্ট বিরোধী, অর্থাৎ বাম ফ্রন্ট চলে যাক, আমি ওখানে বসে বাম ফ্রন্ট মার্কা বামপন্থা চালাবো, এইটাই হচ্ছে আর কি। এবার দ্বিতীয় প্রশ্ন, বারাসাতে কেন হচ্ছে? বারাসাতে হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে বারাসাতের কাছে একটা সীমান্ত আছে, আন্তর্জাতিক সীমান্ত, এবং এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে একটা অপরাধ চোখের ওপর দিয়ে দুবেলা চলেছে, কেউ কিচ্ছু বলে না, সেটা হচ্ছে গরু পাচার। সন্ধ্যার দিকে একটু বসিরহাট বারাসাত রাস্তায় দাঁড়ালে দেখা যায় কি পরিমাণ ট্রাক যাচ্ছে এবং তার মধ্যে কি পরিমাণ গরু যাচ্ছে। যদি কেউ গরু বাংলাদেশে পাঠাতে চায়, গরুর মাংস সেখানে সেই দেশে রপ্তানি করবার জন্য, তাহলে সেটার জন্য একটা স্বাভাবিক রাস্তা করে দেয়। একদিন আমার দলের একটা গোবধ সম্বন্ধে একটা অবস্থান আছে, সেটা এটা থেকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে বলছি যে বাংলাদেশে যদি গরুর মাংস রপ্তানির জন্য একটা চ্যানেল তৈরি করতে হয়, অফিসিয়াল চ্যানেল তৈরি করতে হয়, তাহলে সেটা কেউ করতে চাইলে করুক। কিন্তু এইভাবে অপরাধমূলকভাবে অপরাধের মধ্যে দিয়ে এই যে গোপাচার হচ্ছে, এই গোপাচারের ফলে এক শ্রেণীর অপরাধী তৈরি হয়েছে, সেই অপরাধীদের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে, এবং তার মধ্যে স্বাভাবিকভাবে রাজনীতি ঢুকে গেছে, কারণ রাজনীতি সব কিছুর মধ্যে ঢুকে আছে পশ্চিমবঙ্গে। তার ফলে আজকে এই কুৎসিত অবস্থা হয়েছে আর কি। এবং দ্বিতীয় যে প্রশ্নটা সুচিত্রাদি করেছিলেন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন, যেটার উত্তর বেশিরভাগ লোক না দিয়ে ওই থিওরাইজিং করেছেন, সেটা হলো যে এর উত্তরে বুদ্ধিজীবীরা বা বিদ্বজ্জন কেন নামছেন না। খুব সরল কারণ জীবনের সমস্ত স্তরে রাজনীতি ঢুকে আছে, রাজনৈতিক কোনো একটা ঝান্ডা না পেলে কেউ নামবেন না। দিল্লিতে নেমেছিলেন কেন? কারণ দিল্লির বহু দোষ আছে। দিল্লিতে এমনিতে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত বলে আমরা সবাই জানি, দিল্লিতে মেয়েদের বেরোনো খুব কঠিন কাজ, কিন্তু দিল্লিতে জীবনের সমস্ত স্তরে রাজনীতি নেই। সাধারণভাবে একটা লোক রাজনীতির কথা ভাবে না, সাধারণভাবে একটা লোককে জিজ্ঞেস করো তুমি কোন পার্টি করো, অমুকে কোন পার্টি করে, এগুলো কেউ জিজ্ঞেস করে না বা এগুলো কেউ ভাবে না। অতএব দিল্লিতে যে এটা হয়েছিল, যে প্রতিবাদটা হয়েছিল, সেটা স্বতঃস্ফূর্ত, লোকে রাজনীতির বাইরে গিয়ে প্রতিবাদ করেছিল।
কিন্তু এখানে রাজনীতির বাইরে গিয়ে প্রতিবাদ করাটাই মানুষের মাথা থেকে বেরিয়ে গেছে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তিগুলো চাপা পড়ে গেছে। প্রথমে ঠিক করতে হচ্ছে আমি সিপিএম করব না তৃণমূল করব, না কংগ্রেস করব না বিজেপি করব, তাও হতে পারে, কিন্তু প্রথমে ওইটা ঠিক করতে হচ্ছে। মনুষ্যত্ব ফনুষ্যত্ব সব চুলোয় যাক। এই রাজনীতি জীবনের প্রতি ক্ষেত্রে ঢুকে যাওয়া বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালির সমূহ সর্বনাশ করেছে। পশ্চিমবঙ্গের বাঙালিকে বাকি ভারতে একটা বেকার, একটা ফাঁকিবাজ, একটা অদ্ভুত একটা অভিধা দিয়ে দিয়েছে, এবং তার ফলে তার অন্য অনেক রকম হয়েছে, সেটা সেই ব্যাপারটার মধ্যে আমি যাচ্ছি না। অপরাধ, আমি শেষ করি একটু, অপরাধ, পুলিশ এবং রাজনীতি, এই তিনটে জিনিসের মধ্যে, তিনটে জিনিসকে যদি বিচ্ছিন্ন না করা যায় তাহলে এই জিনিস ক্রমাগত চলতে থাকবে। ব্রিটেনে কি হয়েছে, নাইজেরিয়ায় কি হয়েছে, কামচাটকায় কি হয়েছে, দক্ষিণ মেরুতে কি হয়েছে, এগুলো বলে কারুর কোনো লাভ। আমি বোলান্দি সুজিতের কাছে দ্রুত একবার আসবো। তথাগততা বলছেন যে জীবনের রন্ধে রন্ধে সর্বত্র রাজনীতি ঢুকে গেছে, তাই বিদ্যুৎজনেরা একজোট হয়ে সেই সিঙ্গুর বা নন্দীগ্রামের ঘটনার পর যেরাম হয়েছিলেন সেরাম এখন পাচ্ছেন না। সুজিতাদি, কিছুটা তো সত্যি বটেই, কারণ যে নন্দীগ্রাম সিঙ্গুরের সময় যে সমস্ত মানুষ, মানে আমরা যারা একত্রিত হয়েছিলাম, আমাদের কারোর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক রং ছিল না। আমরা রাজনৈতিক রঙের বাইরে গিয়ে আমরা প্রতিবাদটা করেছিলাম। তারপরে রাজনৈতিক রং কিছু কিছু ক্ষেত্রে এসে গেছে, কিছু কিছু ক্ষেত্রে আসেনি। যারা আসেনি, যেরকম বোলানরা রয়েছে, বোলানরা প্রতিবাদ করছে, বোলানরা রাইটার্স বিল্ডিংয়ে যাচ্ছে, গিয়ে তারা প্রতিবাদ পত্র দেওয়ার চেষ্টা করছে চিফ মিনিস্টারের কাছে, এটা তারা করছে। সেই এটা রয়েছে এখনো, যে চলে গেছে একেবারে তা নয়। কিছু মানুষ এখনো আছে যারা প্রতিবাদ করতে চাইছেন, প্রতিবাদ তারা কিন্তু অরাজনৈতিক মঞ্চ থেকেই করতে চাইছেন। এবং এটা আমার মনে হয় বোলানরা যে প্রতিবাদটা করেছে সেটা একত্রিত হয়ে আরও প্রচুর মানুষ যদি সে সঙ্গে যেতেন এবং সবাই যদি মিছিলে নামতেন, সাধারণ মানুষ যদি এগিয়ে আসতেন, তাহলে আমার মনে হয় নৃশংস ঘটনার প্রতিবাদটুকু অন্তত আমরা করতে পারতাম, আর কিছু না। আমার ক্ষেত্রে যেটা, আমার এই ঠিক এইটার সাথে আমি সম্পূর্ণ একমত নই। আমার যেটা মনে হয় নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা স্টেট ভায়োলেন্স হয়েছিল, যে স্টেট ভায়োলেন্সটা সমস্ত সাধারণ মানুষকে নাড়া দিয়ে গিয়েছিল। ওইভাবে গুলি চালানো, ওইভাবে একটা জমি দখল অন্যায়ভাবে মানুষের কনসেন্ট, না না, তুমি রিজওয়ানের ঘটনাটা বলো। রিজওয়ানের ঘটনাতেও একটা স্টেট ভায়োলেন্স ঘটেছিল, কারণ সেখানে পুলিশের ইন্টারভেন হয়েছিল। এখনো পর্যন্ত আমাদের রিজওয়ানের ঘটনায় একটু সাম্প্রদায়িক সুরসুরিও ছিল, সেটা ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু সেই সঙ্গে সুরসুরে আমি বলবো না যে সাম্প্রদায়িকতার না, এটা তথাগত এটা ভিন্ন আলোচনা হবে, আমি এটার সঙ্গে একমত হতে পারলাম। সুরসুরে কথাটা ঠিক নয়, কিন্তু একটা অ্যাঙ্গেল ছিল সাম্প্রদায়িকতার, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় মানে সাম্প্রদায়িক করে দেওয়া হচ্ছিল ব্যাপারটাকে, সেইটাকে রূপতে মানুষ নেমেছিল। আর এইখানেও কিন্তু স্টেট ইন্টারভেন করেছিল, কারণ পুলিশের একটা ভীষণ ভূমিকা ছিল রিজওয়ানের মৃত্যুতে। এই সমস্ত ঘটনাটাতে মানুষকে স্টেটের বিরুদ্ধে মানুষ নেমেছিল, আমার নিজের যেটা মানে অভিমত। হ্যাঁ, কিন্তু এখানে এখনো পর্যন্ত আমরা স্টেটকে সেই ভায়োলেন্সের জায়গায় কিন্তু আমি অ্যাপ্রিহেন্ড করছি। কিন্তু বলেন তো উল্টো দিকে আপনি রিজওয়ানুরের কথা বললেন, রিজওয়ানুরে পুলিশ যতটা ইনভলভ ছিল, পার্ক স্ট্রিটের ঘটনায় ততটা ইনভলভ ছিল। হ্যাঁ, পার্ক স্ট্রিটের ঘটনায় কিন্তু তুমি ভেবে দেখো, পার্ক স্ট্রিটের ঘটনায় কিন্তু খুব সাধারণ মেয়েরা নেমে এসেছিল রাস্তায়। মোমবাতি মিছিলে যারা এসেছিল তারা কিন্তু সব কলেজের মেয়ে, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির মেয়ে, এবং তারা কিন্তু ভীষণ সাধারণ। এই আমি বলছি, স্টেট যেখানে ডাইরেক্টলি একটা অপারেশনের জায়গায় চলে যায়, সেইখানে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি নাড়া খেয়ে যায়। আচ্ছা, যদিও পারিবারিক সূত্রে নয়, কিন্তু আজ এই ঘটনাচক্রে তথাগতদার ভাই সৌগতদা যে কথাটা বলেছে, আমি আমি সেটা যোগ করে দিই যদি এই প্রশ্নের সঙ্গে, যে শহুরে ঘটনা হলে বুদ্ধিজীবীরা বিদ্যুৎজনেরা অনেক বেশি বিরোধ করে। আমি এটা একদম মানলাম না। এটা আমার মনে হয় নির্বেদা যেটা বলছিলেন যে সৌগতরা একটা ইনডাইরেক্ট ডাক দিচ্ছেন আমাদের, আমার সেটাই মনে হয়েছে। কথাটা কিন্তু বলান্দি খুব একটা ভুল না, মানে
এরকম কোনো না আমার এটা একদম এই মুহূর্তে নেই, যেখানে গ্রামেও তো এই ধরনের ঘটনা আমি আরেকটা কথা খুব আর প্রতিবাদ শহরে হচ্ছে, কিন্তু ঘটনাগুলো কিন্তু না আর আমি আরেকটা কথা খুব ভালোভাবে নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে শুধু ওইভাবে দেখলে হবে না, শুধু তো একটু বলতে চাই, নারী নিগ্রহটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না। প্লিজ একটু আমি একটা কথা বলতে চাই যে আমার ভীষণ ভালো লেগেছে একটা জিনিস, যে কোন লোক গিয়ে ওখানে শহরের নামকরা টিভিতে যাদের দেখা যায় সেরকম লোক গিয়ে কোন রকম লিডারশিপ দেয়নি, কিন্তু গ্রামের মানুষরা বারাসাত অব্দি মিছিল করে এসছেন, মানে হ্যাটস অফ। মানে আমি এটা আমাদের এই বিদ্যুৎ জনের মিছিল ফিছিল কি বলছো, এটা তো মানুষের। এবং বলেন আমি যোগ করতে চাইবো যে মানুষের বলুন আপনি, যে যখন মহাকরণে অবধি ডাকা হয়েছে তখন তারা পরিষ্কার বলেছেন যে আমরা সবাই যাব, আমরা সবাই যাব, দুই ম্যাটারর করে তো আকাশবাণী ভবনের সামনে তাদের আটকানো হয়েছে। কেন এটাকে কেন হাইলাইট করছো না? মানে এটা তো মানুষের জাগরণ, এটা পাঁচটা মানে লোক গেল কি গেল না কি আসে যায় না। মানুষের জাগরণের মধ্যে আমার মনে হয় শহরের জাগরণটাও খুব দরকার আছে, শহরে মানুষের জাগরণটাও খুব দরকার আছে, সেটা যদি লেটেও হয়। এইটাকে তো তাই বলে আমি ছোট করতে পারি না। কিন্তু একটা ব্যাপার আছে, শহরের লোকই কিন্তু নেতৃত্ব দেয়। হ্যাঁ, আমাদের দেশে শহরের লোকই নেতৃত্ব দেয়, সেই জন্য শহরের লোকের জেগে ওঠাটা খুব প্রয়োজন। সেই সিদ্ধান্তটা বিপজ্জনক না বিপজ্জনক হোক বা যাই হোক, কিন্তু আমি একটা বলার দিকে একটা কথা বলছি যে স্টেটের অ্যাক্টিভ পার্টিসিপেশনের বিরুদ্ধে যে মানুষ যেভাবে গর্জে উঠেছিলেন, স্টেটের প্যাসিভিটির বিরুদ্ধে কেন গর্জাবে না? সেটার একটা সময় লাগে। আপনি জানেন তো এখনো কিন্তু একটা, আমি দেখুন আমি গ্রামে গঞ্জে ঘুরি, আমি মানুষের সঙ্গে কথা বলি, আমার নিজের ধারণা এখনো একটা শ্রেণী মানুষের মধ্যে কিন্তু এখনো তারা ভাবছে যে কিছু হলেও হতে পারে, কিন্তু অনুব্রত মণ্ডলরা যেভাবে জেগে উঠছে সেই ভাবনাটা খুব বেশি দিন থাকবে বলে আমার উল্লেখ করা প্রয়োজন যে আপনারা যে ঘটনাগুলো রিজয়নুর বা সিঙ্গুর নন্দীগ্রামের কথা বললেন, একজনের কথা কিন্তু আপনাদের মনে হয় উল্লেখ করা দরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিটা তিনটে আন্দোলনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটা একদম ভুল ব্যাখ্যা, উনি স্মারকলিপি নিলেনই ভুল ব্যাখ্যা। ওনার উপস্থিতিটাই কিন্তু সাধারণ মানুষকে সাহস জুগিয়েছিল এই আন্দোলনের পাশে দাঁড়াতে। সত্যকে অস্বীকার করা। আমি সুবর্ণবাবুর সঙ্গে একমত। আমি বলছি আজকে ওনার উপস্থিতিটা ঘটনায় আরো জোর দিতে না, রিঅ্যাক্ট করছে। যে ফেলানির ব্যাপারে ওকে পাঁজাকোলা করে বার করে দেওয়া হয়েছিল, সেই পাঁজাকোলাটা করেননি, আর বোলান্দির সাথে তো উনি তাই আচরণ করলেন, ওকে তো বার করে দেওয়া হলো। কি তফাৎ আছে? এই দুটো আবার কি তফাৎ আছে? কোনো তফাৎ নেই, পুরোপুরি একেবারে শেষ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।